আমরা কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটস এর আগের দিন স্কেল ফ্যাক্টর, ইউনিট ভেক্টরস এগুলো সম্বন্ধে পড়েছিলাম। কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটের আমাদের কিছু ভেক্টর অপারেটরস যেমন গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, এইগুলো আমরা কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটস এ এক্সপ্রেস করব এবং তার পরবর্তীকালে এই গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল যে অপারেটরগুলি, এই অপারেটর ইউজ করে অপারেটরের যে ফর্মগুলো সেগুলো কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটসে আমরা তৈরি করার পরে যে কোনো কোঅর্ডিনেট সিস্টেমে, অর্থাৎ যেরকম কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম অথবা সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আমরা খুব সহজে চলে যেতে পারবো যদি স্কেল ফ্যাক্টরস গুলো আমাদের জানা থাকে। তো স্কেল ফ্যাক্টর H1, H2 আর H3 এগুলো ডিফারেন্ট কোনো কোঅর্ডিনেটসে যেতে গেলে খুবই দরকার লাগবে বা প্রয়োজন হবে, সেই জন্য স্কেল ফ্যাক্টর গুলো আগে থেকে বার করে রেখে দিতে হবে। কিন্তু আমরা কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটসে এই গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল যে ভেক্টর অপারেটর গুলো রয়েছে এদের জেনারেল এক্সপ্রেশন আগে আমরা এখানে ডিরাইভ করব এবং তার সাহায্যে ল্যাপ্লাসিয়ান অপারেটরটাও আমরা বার করতে পারবো। যদি আমরা ডাইভারজেন্স আর গ্রেডিয়েন্ট জানি তাহলে সেখান থেকে ল্যাপ্লাসিয়ান খুব সহজে বার করে নেওয়া যাবে। এইবার তাহলে দেখা যাক এই কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেমে ভেক্টর অপারেটর গুলো কিরকম ভাবে ডিরাইভ করা হচ্ছে। প্রথমে চলে আসি আমরা গ্রেডিয়েন্টে। গ্রেডিয়েন্ট অপারেটরটা এই তিনটে অপারেটরের মধ্যে, অর্থাৎ ডাইভারজেন্স, কার্ল আর গ্রেডিয়েন্টের মধ্যে সব থেকে সহজ অপারেটর এবং এই অপারেটরটা কোনো একটা স্কেলার ফাংশনের উপর অপারেট করার পরে একটা ভেক্টর কোয়ান্টিটি পাওয়া যায়, যে ভেক্টর কোয়ান্টিটিটা ডিরেকশন বলে দেয় যে ওই ফাংশনটার চেঞ্জ সব থেকে বেশি কোন দিকে হতে পারে। কারণ সেই ডাইরেকশনটা, যে ডাইরেকশনে ফাংশনটার চেঞ্জ সব থেকে বেশি হবে, সেই ডাইরেকশনটা নির্দেশ করে গ্রেডিয়েন্ট অফ স্কেলার ফাংশন। আর তার ম্যাগনিটিউডটা কি নির্দেশ করে? রেট অফ চেঞ্জকে নির্দেশ করে। শুধু তাই না, যে ডাইরেকশনে রেট অফ চেঞ্জটা ম্যাক্সিমাম সেই ডাইরেকশনে ওই ফাংশনটার রেট অফ চেঞ্জকে, এই ম্যাগনিটিউডটা, গ্রেডিয়েন্টের ম্যাগনিটিউড নির্দেশ করবে। সেটা হচ্ছে গ্রেডিয়েন্টের ডেফিনিশন বা ফিজিক্যাল ডেফিনিশন বলতে পারো, কিন্তু এখানে ম্যাথমেটিক্যাল ডেফিনিশন আমাদের দরকার। একটা স্কেলার ফাংশন, তার স্কেলার ফাংশন নেওয়া হচ্ছে, সেটাকে বলা হচ্ছে সাই, এবং সাই এর এখানে গ্রেডিয়েন্ট যদি নাও এবং তার সঙ্গে সঙ্গে তুমি যদি এইখানে যে তিনটে অর্থোগোনাল ইউনিট ভেক্টরস রয়েছে, তার প্রথমটা হচ্ছে Q1, দ্বিতীয়টা Q2 হ্যাট আর তৃতীয়টা হচ্ছে Q3 হ্যাট। আর কোঅর্ডিনেটস গুলো বুঝতেই পারছো, Q1, Q2 আর Q3 তিনটে কোঅর্ডিনেটস এখানে আছে, তাদের করসপন্ডিং ইউনিট ভেক্টরস গুলো আছে। এখানে আমরা প্রথম কোঅর্ডিনেটস অ্যাক্সিসের দিকে, অর্থাৎ Q1 অ্যাক্সিসের দিকে আমরা গ্রেডিয়েন্ট অফ সাই এর ম্যাগনিটিউডটা নেব। তাহলে কিভাবে নেব? তার প্রজেকশন নিতে হবে, গ্রেডিয়েন্ট সাই এর প্রজেকশন নিতে গেলে তোমরা জানো ইউনিট ভেক্টরকে ডট প্রোডাক্ট করতে হবে। তাহলে আমরা যদি এক নাম্বার অ্যাক্সিসের দিকে, অর্থাৎ Q1 হ্যাট এই দিকে যদি প্রজেকশন নিতে চাই, সেটাকে বলা হবে গ্রেডিয়েন্ট অফ সাই। আর দেখো ডান দিকে সাফিক্সে একটা 1 লেখা আছে, এইভাবে নেওয়া হচ্ছে। এবং এর ম্যাগনিটিউডটা হবে ডেল সাই ডেল S1, যেখানে S1টা হচ্ছে এক নাম্বার কোঅর্ডিনেটেড অ্যাক্সিসের দিকে তার আর্ক লেন্থ, এবং আর্ক লেন্থ তোমরা জানো এক নাম্বার কোঅর্ডিনেটের দিকে যে আর্ক লেন্থ হয় সেটা হচ্ছে H1 dQ1। দুই নাম্বার কোঅর্ডিনেটের দিকে যে
আর্ক লেন্থ হয় সেটা হচ্ছে H2 মাল্টিপ্লাইড বাই dq2, আর 3 নম্বর থেকে একইভাবে H3 মাল্টিপ্লাইড বাই dq3, এইভাবে চলতে থাকবে। আর যদি আর্ক লেন্থকে এক্সপ্রেস করো ভেক্টর দিয়ে, অর্থাৎ তুমি যদি ডি আর কে পেতে চাও তাহলে H1 dq1 q1 ক্যাপ প্লাস H2 dq2 q2 ক্যাপ প্লাস H3 dq3 q3 ক্যাপ, এইরকম ভাবে এক্সপ্রেস করতে হবে। তাহলে আর্ক লেন্থের প্রথম যে অ্যাক্সিসের দিকে প্রজেকশন হবে, একটা স্মল এলিমেন্টাল লেন্থ হবে H1 dq1, এটা দিয়ে তুমি রেট অফ চেঞ্জটাকে বুঝতে চাইছো। মানে আমরা তো গ্রেডিয়েন্ট দিয়ে অ্যাকচুয়ালি রেট অফ চেঞ্জ বুঝতে চাই, শুধু রেট অফ চেঞ্জ নয়, ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জটা বুঝতে চাই। তো সেক্ষেত্রে সরাসরি রেট অফ চেঞ্জ পেতে গেলে তোমাকে ডেরিভেটিভ করতে হবে আর্ক লেন্থ দিয়ে। তো সেটাই এখানে করা হয়েছে, আর্ক লেন্থ দিয়ে এখানে ডেরিভেটিভ করা হয়েছে, এবং ডেল্টা এস এর মান বা ডি এস এর ভ্যালু এখানে লিখে দেওয়া হয়েছে H1 dq1। তাহলে তুমি ইকুয়েশন 17 এটা পেয়ে গেছো যে গ্রেডিয়েন্ট অফ ফাইয়ের পার্টিকুলার ডাইরেকশনে বা 1 নম্বর অ্যাক্সিসের দিকে প্রজেকশনটা কত হবে। একই রকম ভাবে 2 নম্বর অ্যাক্সিসের দিকে যদি প্রজেকশন চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে বুঝতেই পারছো সেটা হয়ে যাবে 1/h2 ডেল সাই ডেল q2, এবং 3 নম্বরের দিকে 3 নম্বর অ্যাক্সিসের দিকে যে প্রজেকশনটা হবে গ্রেডিয়েন্ট অফ সাই এর, সেটা হবে 1/h3 ডেল সাই ডেল q3। এই তিনটে যদি একসঙ্গে তুমি উইথ ইউনিট ভেক্টরস অ্যাড করে দাও তাহলেই ওই গ্রেডিয়েন্টের টোটাল ফর্মটা বার হয়ে যাবে। এই ফর্মটা এখানে লিখে দেওয়া আছে, দেখো এই যে ফর্মটা এখানে লিখে দেওয়া হলো, এইটা হচ্ছে তোমার ডেরিভেটিভ অপারেটর অথবা গ্রেডিয়েন্ট অপারেটর। এইবার তোমার এই আর্ক লেন্থ গুলো ডেল্টা S1, ডেল্টা S2 এবং ডেল্টা S3, এই তিনটে আর্ক লেন্থ এখানে বসিয়ে দিতে হবে। আর্ক লেন্থ গুলো খুব সহজেই বুঝতে পারছো যে H1 ডেল্টা Q1, ডেল্টা S2 ইকুয়াল টু H2 ডেল্টা Q2, আর ডেল্টা S3 ইকুয়াল টু H3 ডেল্টা Q3। এবার তুমি যদি এটাকে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে যেতে চাও তাহলে তোমার কি জানতে হবে, এই যে এখানে H1 জানতে হবে স্কেল ফ্যাক্টর, H2 জানতে হবে, এটা দ্বিতীয় স্কেল ফ্যাক্টর, আর থার্ড স্কেল ফ্যাক্টরটা H3, এটা জানতে হবে। এটা বসিয়ে দিতে হবে এবং সঙ্গে সঙ্গে তোমার এই Q1 হয়ে যাবে আর ক্যাপ, Q2 হয়ে যাবে থিটা ক্যাপ, Q3 হয়ে যাবে ফাই ক্যাপ, মানে রেসপেক্টিভ ইউনিট ভেক্টরস গুলো বসবে। তার সঙ্গে সঙ্গে এই ডেল্টা Q1 এর জায়গায় তুমি ডেল্টা আর লিখবে, এইখানটায় লিখবে পরের সেকেন্ড টার্মটা লিখবে যে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ হবে এই জায়গাটায়, আর এই জায়গাটায় হবে ফাই রেসপেক্টে ডেরিভেটিভ। আর যদি তুমি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে থাকতে চাও তাহলে তোমরা জানো যে H1, H2 এবং H3 এই তিনটে ভ্যালুই এক হয়, 1 হয়, ইউনিট হয়। তাহলে এই H1 স্কেল ফ্যাক্টর 1, H2 স্কেল ফ্যাক্টর 1 এবং H3 স্কেল ফ্যাক্টর 1 ফর কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। আর ডেল্টা Q1 ইকুয়াল টু x, ডেল্টা Q2 ইকুয়াল টু ডেল্টা y, আর ডেল্টা Q3 ইকুয়াল টু ডেল্টা z। অর্থাৎ গ্রেডিয়েন্ট অফ সাইয়ের খুব সহজ একটা ভ্যালু কার্টেসিয়ানে পাওয়া যাবে, সেটা হচ্ছে Q1 এর জায়গায় তুমি আই ক্যাপ বসাবে, Q2 জায়গায় তুমি Q2 ক্যাপের জায়গায় তুমি জে ক্যাপ বসাবে, আর Q3 ক্যাপের জায়গায় এখানে কে ক্যাপ বসাবে। তাহলে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে গ্রেডিয়েন্ট অফ সাইয়ের যে ভ্যালু হবে সেটা হচ্ছে আই ক্যাপ ডেল সাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল সাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল সাই ডেল জেড। যেহেতু কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে তোমরা দেখেছো যে H1, H2 এবং H3 এই তিনটে স্কেল ফ্যাক্টরই 1 হয়, যেটা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট আর সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আলাদা হবে। এবং এর এক্সপ্রেশন কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেমে গ্রেডিয়েন্ট অফ সাইয়ের, এটা কিন্তু মনে রাখতে হবে, এই এক্সপ্রেশনটা তোমাদের মনে রাখতে হবে। যদি মনে রাখতে পারো এবং স্কেল ফ্যাক্টর H1, H2, H3 যদি
ডিরাইভ করে ফেলতে পারো, তাহলে অবশ্যই তুমি যে কোনো কোঅর্ডিনেট সিস্টেমে গ্রেডিয়েন্ট অফ সাইকে এক্সপ্রেস করতে পারবে। এইবার তার পরের লাইনে দেখো সামেশন আকারে লেখা আছে, তুমি Q1 আর Q2 Q3 এগুলোকে তুমি সামেশন আকারে লিখতে পারো। আই লেখো Q1 এর জায়গায়, আর H1 H2 H3 এর জায়গায় তুমি HI লেখো, আর তারপরে আবার Q1 Q2 Q3 তে যে ডেরিভেটিভ আছে তার মধ্যেও তুমি QI লেখো। করলে আয়ের সামেশন হবে, এবং আয়ের সামেশন হয়ে গেলে এখানটায় আয়ের লিমিট হবে 1 to 3। এইরকম ভাবেও তুমি এক্সপ্রেশন লিখতে পারো। তাহলে আমাদের এই যে বক্সের মধ্যে এক্সপ্রেশনটা রয়েছে, এর মধ্যে এই এক্সপ্রেশনটা সব থেকে ভালো করে মনে রাখতে হবে। যদি মনে রাখতে পারো তাহলে অন্য যে কোনো কোঅর্ডিনেট সিস্টেমে তুমি গ্রেডিয়েন্ট অফ সাইকে এক্সপ্রেস করতে পারবে, প্রোভাইডেড তোমাকে H1 H2 H3 টা বার করে নিতে হবে, স্কেল ফ্যাক্টর গুলো বার করে নিতে হবে, আর Q1 Q2 Q3 হয়ে যাবে ওই রেসপেক্টিভ কোঅর্ডিনেটস এর ভ্যালু। অর্থাৎ যদি কার্টেসিয়ানে যাও তাহলে Q1 Q2 Q3 হবে XYZ, আর স্ফেরিক্যাল পোলারে গেলে r θ φ, সিলিন্ড্রিক্যাল পোলারে গেলে ρ φ z, এরকম হয়ে যাবে। এরপরে আমরা ডাইভারজেন্সে চলে যাব। ডাইভারজেন্সকে এক্সপ্রেস করতে হলে আমাদের ডাইভারজেন্সের ডেফিনিশন জানতে হবে, ম্যাথামেটিক্যাল ডেফিনিশন। এটা আমি অনেক আগেই তোমাদের করিয়েছিলাম যে ডাইভারজেন্সের ম্যাথামেটিক্যাল ডেফিনিশন কি। এই 2.19 ইকুয়েশনটা দেখো, এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল ডেফিনিশন অফ ডাইভারজেন্স থিওরেম বা গাউস থিওরেম, এখান থেকে পাওয়া যায়। গাউস যে ডাইভারজেন্স থিওরেম আছে সেটা পাওয়া যায় এখান থেকে। ডাইভারজেন্সের ডেফিনিশনে কি বলা হচ্ছে দেখো, ডাইভারজেন্স ভি ইজ এ ফাংশন অফ কোঅর্ডিনেটস, অর্থাৎ Q1 Q2 আর Q3। এই Q1 Q2 Q3 কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটে জেনারেল কোঅর্ডিনেট হিসেবে ধরা হচ্ছে। এই Q1 Q2 Q3 গুলোকে তুমি r θ φ করতে পারো, ρ φ z করতে পারো, অথবা XY z করতে পারো, সেটা অন্য ব্যাপার। কিন্তু ডেফিনিশনটা কি, ডান দিকে লিমিট নেওয়া হয়েছে এবং লিমিটে ভলিউম ইন্টিগ্রেশন ডিটা ইকুয়াল টু 0, একটা ভলিউম নেওয়া হয়েছে, সেই ভলিউমটা ইনফাইনিটেসিমাল ভলিউম, এবং ইনফাইনিটেসিমাল ভলিউম বলে খুব ছোট বলে ইন্টিগ্রেশন ডিটাউটাকে 0 ধরা হয়েছে। এবং যে ভিটাকে, ভি একটা ভেক্টর, এটার ডাইভারজেন্স দেওয়া হচ্ছে। ভি ভেক্টরের উপরে দেখো রাইট সাইডে নিউমারেটরে যেটা লেখা হচ্ছে, দেখো নিউমারেটরটা খুব ভালো করে খেয়াল করো। নিউমারেটরে কি লেখা হচ্ছে, ইন্টিগ্রেশন ভি ডট ডি সিগমা। এখানে সিগমাটা অ্যাকচুয়ালি সারফেস এলিমেন্ট, তোমরা যেটাকে ডিএস বলো এখানে সেটা সিগমা বলে দেওয়া হয়েছে, অর্থাৎ এস এর জায়গায় সিগমা। তাহলে উপরে সারফেস ইন্টিগ্রেশন আর নিচে একটা ভলিউম নেওয়া হয়েছে, যে ভলিউমটার ভ্যালুটা খুবই কম। কিন্তু এই সারফেস ইন্টিগ্রেশনের সঙ্গে ভলিউমের একটা সম্পর্ক রয়েছে এখানটায়, সেটা হচ্ছে ভলিউমটাকে সারফেসটা ঘিরে থাকবে আর কি। এই যে ভলিউমটা নেওয়া হয়েছে, যে ছোট্ট ভলিউম, সেটাকে এই সারফেসটা বাউন্ডারি দিয়ে রাখবে। তাহলে বাউন্ডিং সারফেসের উপর তোমাকে এই সারফেস ইন্টিগ্রেশনটা নিতে হবে, অন্য কোনো সারফেসের উপর নিলে হবে না। ভি ডট ডি সিগমা, এখানে ভিটাও ভেক্টর আর ডি সিগমার মাথার উপরে অ্যারো থাকবে তোমরা যখন লিখবে। এরা বোল্ড করে দিয়েছে যেহেতু প্রিন্টিং এটা। তাহলে উপরে সারফেস ইন্টিগ্রেশন, এই সারফেস ইন্টিগ্রেশনকে তুমি নেট ফ্লাক্স থ্রু দা টোটাল সারফেসও বলতে পারো, মানে ভি ভেক্টরের ফ্লাক্স এখানে নেওয়া হচ্ছে ওই সারফেসের মধ্যে দিয়ে। অবভিয়াসলি এখানে আউটওয়ার্ড ফ্লাক্স নেওয়া হবে, মানে ভেক্টরটার কতটা অংশ বাইরে বেরিয়ে আসছে সারফেস দিয়ে সেটা তোমাকে বার করতে হবে। আমরা জানি একটা ভলিউম এলিমেন্টকে কিভাবে এক্সপ্রেস করতে হয়। তো এই নিচে যে ডিটা রয়েছে সেই ডিটাকে দেখো এক্সপ্রেস করার উপায় হচ্ছে, এখানে দেখো ভলিউমটা হবে H1 H2 H3 মাল্টিপ্লাইড বাই dq1 dq2 dq3। এরকম কি করে হলো, কারণ তিনটে আর্ক লেন্থ অ্যাক্সিসের দিকে নিতে হবে। একটা
একটা হচ্ছে DS1 মাল্টিপ্লাইড বাই DS2 আর তৃতীয়টা হচ্ছে মাল্টিপ্লাইড বাই DS3। এবার DS1 হচ্ছে H1 মাল্টিপ্লাইড বাই DQ1, DS2 যদি লেখো তাহলে H2 মাল্টিপ্লাইড বাই DQ2, আর DS3 আর্ক লেন্থ হচ্ছে H3 মাল্টিপ্লাইড বাই DQ3। এই তিনটে যদি মাল্টিপ্লিকেশন করো তাহলে আলটিমেটলি তোমার ভলিউম এলিমেন্টের ভ্যালু হয়ে যাবে H1 H2 H3 DQ1 DQ2 DQ3। যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যাও তাহলে H1 H2 H3 এই তিনটেই এক, সুতরাং তিনটে ভ্যালু গুণ করলে এক হবে, 1 মাল্টিপ্লাইড বাই 1 মাল্টিপ্লাইড বাই 1। আর DQ1 মানে DX, DQ2 মানে DY, আর DQ3 মানে DZ, অর্থাৎ ভলিউম এলিমেন্ট ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম ইকুয়াল টু DX DY DZ। এই হবে। স্ফেরিক্যাল পোলারে স্কেল ফ্যাক্টর গুলো বার করতে পারলেই তুমি দেখবে যে r স্কয়ার dr sin থিটা d থিটা d phi এরকম একটা ভ্যালু দাঁড়ালো। তাহলে বিভিন্ন কোঅর্ডিনেট সিস্টেমে এই যে ভলিউম এলিমেন্ট সেটা বিভিন্ন রকমের হতে পারে, এবং এটা অর্থোগোনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সেইটা বোঝাতে গিয়ে এটা Q3 Q1 আর Q2 হ্যাট এগুলোকে মাল্টিপ্লাই করলে Q3 হ্যাট পাওয়া যাবে, এখানে লিখে দেওয়া হচ্ছে সেই জন্য। এবার আমাদের যেটা করতে হবে, ডাইভারজেন্স থিওরেম যেটা রয়েছে অথবা ডাইভারজেন্সের যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন 2.19 ইকুয়েশনে তুমি দেখতে পাচ্ছ, এই এক্সপ্রেশনটাই আমরা সারফেস ইন্টিগ্রেশন অফ ভি এটা আমরা বার করতে চেষ্টা করব, অর্থাৎ রাইট সাইডে যে নিউমারেটর আছে এটা বার করতে চেষ্টা করব, আর ডি টাউ এর যে ইন্টিগ্রেশন এটা সরাসরি এই নিচের এই ভলিউম এলিমেন্টটা লিখে দিলেই হবে, এই ভলিউম এলিমেন্টটা লিখে দিলেই হবে ডি টাউ এর ইন্টিগ্রেশনটা। কিন্তু তোমাকে ডিরাইভ করতে হবে 2.19 ইকুয়েশনে এই নিউমারেটরটা, এই নিউমারেটর তোমাকে আউটওয়ার্ড ফ্লাক্সটা তুমি যদি বার করতে পারো নেট সারফেস দিয়ে তাহলেই এটা বার হয়ে যাবে। এবার দেখো এই সারফেস ইন্টিগ্রেশনটা বা আউটওয়ার্ড ফ্লাক্সটা কিভাবে বার করা হচ্ছে। প্রথমে এখানে একটা সারফেস নেওয়া হচ্ছে, অর্থোগোনাল কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটস সিস্টেমে একটা সারফেস নেওয়া হয়েছে। এক্স ওয়াই জেডটা যদিও তোমাদের ফ্যামিলিয়ার, সেই জন্য এক্স ওয়াই জেডটা এখানে নেওয়া হয়েছে। তুমি এক্স ওয়াই জেড আঁকবেই তার কোনো মানে নেই, কারণ কার্টেসিয়ান তুমি না আঁকতেই পারো। তো একটা কার্ভ কোঅর্ডিনেট সিস্টেমে ভলিউম এলিমেন্ট ধরা হলো। একটু খেয়াল করো, এখানে তিনটে লেন্থকে স্পেসিফাই করা হচ্ছে। এই ভলিউম এলিমেন্টটার তোমার লেন্থ, ব্রেথ আর উইথ এই তিনটেকে কিন্তু স্পেসিফাই করে দেওয়া হচ্ছে। দেখো প্রথমটা দেখো DS1, যেটা বলছিলাম DS1 ইকুয়াল টু H1 DQ1 হয় একদিকে, আর এটাকে যদি লেন্থ বলো তাহলে উইথটা কত হবে DS2, এই লাইনটা, এই লাইনটার লেন্থ হচ্ছে H2 DQ2, আর এটা হাইটও বলতে পারো, এই হাইটটা হবে DS3 ইকুয়াল টু H3 DQ3। তাহলে ভলিউম এলিমেন্ট বুঝতেই পারছো, DS1 DS2 আর DS3 এই তিনটে আর্ক লেন্থ যদি মাল্টিপ্লাই করো তাহলে এই যে শেডেড রিজিয়নে যে ভলিউমটা রয়েছে এই ধরনের একটা ভলিউম তুমি পেয়ে যাবে। এবং এখানে কিছু সারফেসও স্পেসিফাই করা আছে। দেখো এক নম্বর সারফেসটা তুমি দেখতে পাচ্ছ, এই হচ্ছে এক নম্বর সারফেস, এই সারফেসটা এক নম্বর সারফেস, এই যে সারফেসটা খেয়াল করো আমি বাউন্ডারিটা পয়েন্ট আউট করছি এখানটায়। আর দুই নম্বর সারফেসটা দেখো এই পাশের দিকে রয়েছে, দুই নম্বর সারফেসটা পাশের দিকে রয়েছে, আর তিন নম্বর সারফেসটা এখানে রয়েছে, এই জায়গাটা রয়েছে। এবার দেখো এই এক নম্বর সারফেসের ঠিক উল্টো দিকে আরেকটা সারফেস রয়েছে, এখানে আরেকটা সারফেস কিন্তু রয়েছে। দুই নম্বর সারফেসের ঠিক উল্টো দিকে আরেকটা সারফেস রয়েছে, এবং তিন নম্বর সারফেস এর উল্টো দিকে ঠিক আরেকটা সারফেস এখানে রয়েছে। টোটাল এটা 6টা সারফেস রয়েছে। তাহলে 6টা সারফেস দিয়ে যদি তুমি নেট ফ্লাক্স বার করতে পারো, এটা হচ্ছে ছোট্ট একটা ভলিউম এলিমেন্ট, সেই ভলিউম এলিমেন্ট দিয়ে তোমার সারফেসের মধ্যে দিয়ে আউটওয়ার্ড নর্মাল ভি এর বার করতে হবে, সেটাই বার করার চেষ্টা করা হচ্ছে। এবার বলেছে ডিফারেন্স অফ এরিয়া ইন্টিগ্রালস ফর টু ফেসেস Q1 ইকুয়াল টু কনস্ট্যান্ট।
এইটা খুব গুরুত্বপূর্ণ যে Q1 ইকুয়াল টু কনস্ট্যান্ট বলে দিল, তাহলে এটা কোন সারফেস বোঝাবে? এই Q1 ইকুয়াল টু কনস্ট্যান্ট কোনটা? যেদিকে যে সারফেসের দিকে Q1 টা চেঞ্জ হয় না, Q1 টা ফিক্স থাকবে, সেইটাকে বলা হবে Q1 ইকুয়াল টু কনস্ট্যান্ট সারফেস। তো এখানে Q1 ইকুয়াল টু কনস্ট্যান্ট সারফেস কোনটা? এই যে এই নিচের দিকে একটু খেয়াল করো, এইটা হচ্ছে Q1 ইকুয়াল টু কনস্ট্যান্ট সারফেস। এখানে dq2 লেখা আছে, এই লেন্থটা h2 dq2, আর এই দিকের লেন্থটা, এই যে এই দিকের লেন্থটা সেটা হচ্ছে h3 dq3। অর্থাৎ এই পুরো সারফেসে, এই নিচের সারফেসটাই সব থেকে নিচের যে সারফেস দেখা যাচ্ছে, এটাতে Q1 কনস্ট্যান্ট হতে পারে। এবং শুধু এইটাই Q1 কনস্ট্যান্ট নয়, 3 নাম্বার যে সারফেসটা এখানে পয়েন্ট আউট করা হয়েছে, এই 3 নাম্বার সারফেসটা, এটাও কিন্তু dq1 ইকুয়াল টু 0, অর্থাৎ Q1 ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই যে সারফেসটা, উপরের সারফেসটা, তাহলে দুটো অপোজিট সারফেসকে তুমি Q1 ইকুয়াল টু কনস্ট্যান্ট বলতে পারো। আর তোমাকে যদি বলা হয় যে তুমি Q2 ইকুয়াল টু কনস্ট্যান্ট সারফেস বার করো, তাহলে সেই সারফেসটা বার করতে গেলে তোমাকে দেখতে হবে যে আমি dq2 টাকে 0 করে দেবো, Q2 টাকে কনস্ট্যান্ট করবো, অর্থাৎ এই সারফেসটা হতে পারে, এই যে এইদিকে যে সারফেসটা দেখো, এইদিকে যে সারফেসটা, এটা এখানে দেখো 1 আর 3 টা ভ্যারি করছে এখানে, মানে dq1 আছে আর dq3 আছে এই সারফেসটার ক্ষেত্রে। এটা দেখো ds1, এই লেন্থটা ds1, আর এই দিকের লেন্থটা কত হবে? এইদিকের লেন্থ, এইদিকের লেন্থ, এই যে এটা লেন্থ, এই লেন্থটা কিন্তু h3 dq3, অর্থাৎ এই সারফেসটার ক্ষেত্রে, এই পার্টিকুলার সারফেসটার ক্ষেত্রে Q2 টা কনস্ট্যান্ট হবে। অর্থাৎ 2 নাম্বার সারফেসটা ক্ষেত্রে তুমি বলতে পারো যে Q2 কনস্ট্যান্ট। শুধু 2 নাম্বার না, 2 নাম্বারের ঠিক উল্টো দিকে একটা 4 নাম্বার সারফেস দেখানো হচ্ছে, এই 4 নাম্বার সারফেসটার ক্ষেত্রে Q2 টা কনস্ট্যান্ট। এবার কেউ যদি বলে যে তাহলে Q3 কনস্ট্যান্ট দেখাও, তাহলে Q3 কনস্ট্যান্ট দেখালে আরো দুটো সারফেস পাওয়া যাবে, দুটো অপোজিট সারফেস এই ভলিউম এলিমেন্টের। এখানে এই যে পয়েন্ট আউট করছি যেটা, মানে 1 নাম্বার সারফেসটা, এই 1 নাম্বার সারফেসটা কিন্তু Q3 টা কনস্ট্যান্ট, এবং তার ঠিক উল্টো দিকের যে সারফেসটা, এই ডটেড লাইন দিয়ে বাউন্ডারি করা আছে ওই দিকটা দেখো, সেটাও কিন্তু Q3 টা কনস্ট্যান্ট হবে। তাহলে এই 6টা সারফেসের মধ্যে তুমি দুটো সারফেসকে বলতে পারো, প্রথম দুটো সারফেসকে বলতে পারো Q1 কনস্ট্যান্ট, তোমাদের 3 নাম্বার এবং তার অপোজিট সারফেস, এটাকে তুমি বলতে পারো Q1 কনস্ট্যান্ট। আর যদি 2 নাম্বার এবং তার উল্টো দিকে সারফেসটা দেখো, তাহলে সেটা হয়ে যাবে Q2 কনস্ট্যান্ট, এবং 1 নাম্বার এবং তার অপোজিট সারফেসটাকে বলা হবে Q3 ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে 3টে সারফেসকে তুমি, 6টা সারফেসকে তুমি 3 রকম ভাবে ডিফাইন করতে এখানে পারছো। আমরা এই দুটো করে কাপল দেবো সারফেসে, অর্থাৎ আমরা যদি এরকম ধরে নিই, যদি Q1 ইকুয়াল টু কনস্ট্যান্ট ধরে নিই, Q1 ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে এখানে ধরে নাও 3 নাম্বার সারফেস এবং তার অপোজিট সারফেসটা, এই দুটো দিয়ে আগে ফ্লাক্স বার করে নিই, নেট ফ্লাক্স বার করে নিই। নেট আউটওয়ার্ড ফ্লাক্স, আউটওয়ার্ড ফ্লাক্স মানে বুঝে নাও, এই যে ভলিউমটা, ভলিউম থেকে তোমাকে বাইরের দিকে যেতে হবে, এই বাইরের দিকে যেতে হবে। আবার তুমি যদি নিচের দিকে সারফেস থাকলো, তাহলে ভলিউম থেকে তোমার এই বাইরের দিকে যেতে হবে, নিচের দিকে চলে আসতে হবে এখানে। তাহলে তোমাকে ভলিউম থেকে আউটওয়ার্ড, এই যে কোনো আউটওয়ার্ড ফ্লাক্স বার করতে গেলে তোমার এই ভলিউম থেকে সারফেসের আউটওয়ার্ড এখানে নর্মাল নিয়ে তার সঙ্গে ডট প্রোডাক্ট করলে হবে। এইবার দেখো, এই দুটো অপোজিট সারফেসের ক্ষেত্রে Q1 ইকুয়াল টু অপোজিট সারফেসের ক্ষেত্রে, তুমি যদি 3 নাম্বার সারফেসের ক্ষেত্রে যাও, তাহলে আউটওয়ার্ড নর্মালটা যদি এদিকে পজিটিভ ধরো, মানে যেটা বেরোচ্ছে বাইরের দিকে সেটাকে যদি পজিটিভ ধরো, তাহলে 3 নম্বরের অপোজিট যে সারফেসটা তার সঙ্গে নর্মালটা দেখো, তার নর্মাল ডাইরেকশন কিন্তু উল্টো দিকে। অর্থাৎ তুমি 3 নাম্বার সারফেস এবং তার অপোজিট সারফেসটা ডাইরেকশন পুরোপুরি 180 ডিগ্রি উল্টো দিকে হবে, যেহেতু তুমি আউটওয়ার্ড নর্মাল নিচ্ছ এখানটায়। একইভাবে 2 নাম্বার এবং তার উল্টো দিকে যে সারফেসটা আছে, তাদের ডাইরেকশন গুলো ঠিক অপোজিটলি ডাইরেক্টেড হবে। 1 আর তার উল্টো দিকে যে সারফেসটা রয়েছে সেক্ষেত্রেও একই যুক্তি খাটে। তাহলে এই ধরনের সারফেস দুটো যদি আমরা কাপল করে নিই, তাহলে একটার নর্মাল ডাইরেকশনটা আমি যদি পজিটিভ ধরি, তাহলে অন্যটার নর্মাল ডাইরেকশন আমাকে নেগেটিভ ধরতে হবে। সেক্ষেত্রে নেট ফ্লাক্স কিন্তু অ্যাকচুয়ালি যোগ না হয়ে বিয়োগ হয়ে যাবে।
সেই জন্য একটার জন্য ফ্লাক্স যদি এরকম হয়, এই যে প্রথমটার জন্য যদি এরকম হয়, এই ধরনের হয়, তাহলে এটা দেখো নেগেটিভ, আর তার আগেরটা দেখো এটা কিন্তু পজিটিভ, এবং দুটো মাইনাস করতে হবে। এই এক্সপ্রেশন কিভাবে আসছে আমি বোঝাচ্ছি, সেটা অন্য ব্যাপার। আমি আপাতত যেটা মার্ক করেছি সেটা দেখো পজিটিভ, আর পরের যেটা ফ্লাক্স নেওয়া হচ্ছে সেটা কিন্তু নেগেটিভ। কোন সারফেসের ক্ষেত্রে করা হচ্ছে এটা? Q1 ইকুয়াল টু কনস্ট্যান্ট। এরকম দুটো সারফেস রয়েছে, একটার ক্ষেত্রে পজিটিভ ভ্যালু আসছে, অন্যটার ক্ষেত্রে নেগেটিভ ভ্যালু আসছে। কেন? কারণ আউটওয়ার্ড নর্মাল নেওয়ার সময় দেখা যাচ্ছে যে দুটো নর্মাল ডাইরেকশন ঠিক অপোজিটলি ডাইরেক্টেড আছে, সেই জন্য পজিটিভ আর নেগেটিভ এখানে রয়েছে। অ্যাকচুয়ালি যোগ হওয়ার কথা, হয়ে যাচ্ছে এফেক্টিভলি বিয়োগ ভেক্টরের জন্য। এইবার তুমি এটা খেয়াল করো যে আমি যদি এই সারফেসটার ক্ষেত্রে Q1 ইকুয়াল টু কনস্ট্যান্ট সারফেসের ক্ষেত্রে একটা মাত্র এই যে নিচের দিকে যদি এটা এই সারফেসটা অন্তত এই সারফেসটা যে নিচের সারফেসটা যদি আমরা দিয়ে ফ্লাক্স বার করতে চাই, তাহলে তোমাদের কি করতে হবে? এই সারফেসের এরিয়া জানতে হবে। সারফেসের এরিয়া কত? সারফেসের এরিয়া বার করতে গেলে সারফেসের দেখো দুটো লেন্থ লেখা আছে দুই দিকে, একটা হচ্ছে DS3, অন্যটা কিন্তু DS2। তাহলে এই দৈর্ঘ্য প্রস্থ যদি তুমি গুণ করো, ব্রেথ আর উইডথ যদি গুণ করো, তাহলে সারফেসের এরিয়া তুমি পেয়ে যাবে। তাহলে সারফেসের টোটাল এরিয়াটা কত হবে? নিচের সারফেসটা এক নম্বরের এই 3 নম্বরের ঠিক উল্টো দিকে যে সারফেসটা রয়েছে, যেটা মার্ক করা রয়েছে এখন, সেটা হচ্ছে H2H3 DQ2 DQ3। এই DS2 আর DS3 মাল্টিপ্লিকেশন করার পরে এই হলো। আর তার সঙ্গে তুমি যদি এখানে ভি এর ডট প্রোডাক্ট করে দাও এই ডাইরেকশনের সঙ্গে, ডাইরেকশনটার সঙ্গে ভি এর ডট প্রোডাক্ট করতে দাও, ডট প্রোডাক্ট যদি করে দাও, তাহলে এটার সারফেস ইন্টিগ্রেশন, এই ভি এর সারফেস ইন্টিগ্রেশন তুমি অন্তত যে সারফেসটা মার্ক করা আছে সেই সারফেসের মধ্যে দিয়ে পেয়ে যাবে। তাহলে সারফেসটা কত হলো? DS2 মাল্টিপ্লাইড বাই DS3, আর সারফেসের এরিয়া কত হলো H2H3 মাল্টিপ্লাইড বাই DQ2 মাল্টিপ্লাইড বাই DQ3। এই দুটো মাল্টিপ্লিকেশন হলো। আর এখানে ভেক্টর ভি এর তিনটে ডাইরেকশন রয়েছে, তিনটে অর্থোগোনাল ডাইরেকশনে তিনটে কম্পোনেন্ট থাকবে। ভেক্টর ভি এর ডাইরেকশন গুলো Q1 Q2 Q3, তার জন্য করসপন্ডিং যে ভেক্টরের কম্পোনেন্ট সেটা হচ্ছে V1 V2 V3। এবার তোমরা আমাকে বলো যে এই সারফেসটার দিকে যে ডাইরেকশনটা, সেটা এই সারফেসের ডাইরেকশন কোন দিকে? এই সারফেসের ডাইরেকশন সবসময় নর্মালি নিতে হয়, সবসময় নর্মাল ডাইরেকশনে হতে হয়। তাহলে নর্মাল ডাইরেকশনে যদি হতে হয়, এই সারফেসটার ডাইরেকশন অ্যাকচুয়ালি কিন্তু Q1 এর দিকে হবে, Q1 ক্যাপের দিকে হবে। অ্যাকচুয়ালি এটা Q1 ক্যাপের দিকে হবে, যেটা মার্ক করা রয়েছে, যে সারফেসটা এখানে মার্ক করা আছে, এটা Q1 ক্যাপের দিকে হবে। তুমি যদি আরেকটু ভালো করে বলো, তাহলে সেটা হচ্ছে মাইনাস Q1 ক্যাপের দিকে হবে, কারণ Q1 ক্যাপের তো উপর দিকে ইনক্রিজ করছে, নিচের দিকে তো মাইনাস Q1 ডট ক্যাপ হবে। সেই জন্য এই সারফেসের ডাইরেকশন অ্যাকচুয়ালি আউটওয়ার্ড নর্মাল নিলে কিন্তু মাইনাস Q1 ক্যাপ হবে। এবার তোমরা এই ছবিটা দেখে এই জিনিসটা পরিষ্কার করো। ওপরে দেখো, ওপরে যে 3 নম্বর সারফেসটা, এটার ডাইরেকশন তুমি বলতে পারো এর নর্মালি হয়, এবং সেটা Q1 ক্যাপের দিকে হবে। কিন্তু নিচের সারফেসটা ঠিক 3 নম্বরের উল্টো দিকে যে সারফেসটা রয়েছে, এই সারফেসটার ডাইরেকশন যেটা Q1 ক্যাপ বলা হচ্ছে সেই দিকে হবে, কিন্তু একটা নেগেটিভ সাইন থাকবে, কারণ উল্টো দিকে হচ্ছে। তাহলে 3 নম্বর সারফেসের ডাইরেকশন Q1 ক্যাপের দিকে হচ্ছে, আর 3 নম্বরের উল্টো দিকে যে সারফেসটা সেটা আউটওয়ার্ড নর্মাল নিলে মাইনাস Q1 ক্যাপের দিকে হচ্ছে। তাহলে Q1 ক্যাপের দিকে ভি এর প্রজেকশন বা কম্পোনেন্ট কত হয়? V1। এই V1 এর সঙ্গে তুমি যদি সারফেসের এরিয়া গুণ করো এবং ডাইরেকশনটা যদি নেগেটিভ ইনক্লুড করো, তাহলে নিচের এই যে সারফেসটা মার্ক করা আছে সেই সারফেস দিয়ে তুমি ফ্লাক্সটা বার করতে পারবে। এবার দেখে নাও সেই ফ্লাক্সটা এটা লেখা হয়েছে কিনা। তাহলে ওই সারফেসের দিকে প্রজেকশন হচ্ছে V1, ওই সারফেসের দিকে প্রজেকশন V1,
এবং তারপরে একটা সারফেস এরিয়া লেখা রয়েছে, সেই সারফেসটা হচ্ছে 3 নম্বরের উল্টো দিকে যে সারফেসটা রয়েছে তার এরিয়া H2 H3 dq2 dq3। তাহলে আমরা 3 নম্বরের ঠিক উল্টো দিকে একটা ভি এর আমরা ফ্লাক্স বার করে ফেলেছি, এটাকে বলে ফ্লাক্স। সারফেস ইন্টিগ্রেশনকে বলা হচ্ছে ফ্লাক্স। আমরা ফ্লাক্স বার করে ফেলেছি। এবার 3 নম্বর সারফেস দিয়ে আমাদের ফ্লাক্স বার করতে হবে। 3 নম্বর সারফেস দিয়ে ফ্লাক্স বার করার সময়ে একটা ব্যাপার হচ্ছে, তুমি ধরো এই জায়গাটাই এই ঠিক এই পয়েন্টটাই তোমার এই পয়েন্টটাই যদি ভি এর 3টে কম্পোনেন্ট V1 V2 আর V3 হয়, তাহলে তুমি কোনো সময় দাবি করতে পারবে না যে অন্য কোনো পয়েন্টেও সেই একই হবে। এই ধরো এই পয়েন্টটা, এই কর্নারের এই পয়েন্টটাও তোমার V1 V2 V3 হবে, এরকম কিন্তু দাবি করতে পারবে না। কেন? কারণ V1 V2 আর V3 এগুলো কিন্তু Q1 Q2 আর Q3 এই কোঅর্ডিনেটস এর ফাংশন। সুতরাং V1 V2 V3 এই যে কম্পোনেন্টস গুলো এগুলো ভ্যারিয়েবল, সেগুলো কোঅর্ডিনেট টু কোঅর্ডিনেট চেঞ্জ করে যায়। তাহলে যেখানে তুমি V1 দিয়ে এক্সপ্রেস করেছো, এই সারফেসে তুমি V1 দিয়ে এক্সপ্রেস করেছো ফার্স্ট কম্পোনেন্টটা বা Q1 ক্যাপের দিকে যে কম্পোনেন্টটা, 3 নাম্বার সারফেসে যে তুমি ওই V1 দিয়েই এক্সপ্রেস করবে, সেটা কিন্তু করা যাবে না। কারণ V1টা এখন চেঞ্জ হয়ে অন্য কিছু হয়ে গেছে। এবার অন্য কিছু বা কতটা চেঞ্জ হয়েছে সেটা আমাদের বার করতে হবে। তাহলে তুমি যদি 3 নম্বরের উল্টো দিকে সারফেসে ভেক্টরটার ভ্যালু বা ভেক্টরটার ফার্স্ট কম্পোনেন্টটা V1 বলো, তাহলে 3 নম্বর সারফেসে সেটা V1 থেকে সামান্য চেঞ্জ হয়ে, সামান্য কেন বলছি, কারণ প্রত্যেকটা লেন্থই খুব কম। এখানে ds লেন্থটা দেখো খুবই কম। দুটো অপোজিট সারফেসের ডিস্টেন্স কত? এই দুটো অপোজিট সারফেসের ডিস্টেন্স হচ্ছে ds1 বা h1 dq1। এইটা হচ্ছে ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা এই দুটো সারফেসের মধ্যে রয়েছে, এই 3 এবং তার অপোজিট সারফেসের মধ্যে। তাহলে এই সারফেস থেকে, এই নিচের এই সারফেস থেকে তুমি উপরের সারফেসটা যদি আসো, তাহলে তোমার চেঞ্জ কতটুকু হবে বার করতে হবে। সেই চেঞ্জটা আমরা অরিজিনাল ভি এর সঙ্গে অ্যাড করে দেবো, তাহলেই আমরা বুঝতে পারবো যে V1 অ্যাকচুয়ালি কত 3 নম্বর সারফেসে পরিবর্তন হয়ে তৈরি হলো। এখানে দেখো তাই করা হচ্ছে। প্রথমটাই দেখো লেখা হয়েছে V2 H2 H3, এই যে এখানে লেখা হয়েছে, এই পুরোটাই লিখে দেওয়া হয়েছে। দেখো ভালো করে খেয়াল করো, এই পুরোটাই কিন্তু আরেকবার রিপিট করে দেওয়া হচ্ছে, এবং শুধু কমনটা নেওয়া হচ্ছে dq2 dq3। এখানে কমন নেওয়া হচ্ছে dq2 dq3। এই জিনিসটাই আবার রিপিট করে দেওয়া হয়েছে এখানটায়। তুমি যদি ফার্স্ট টার্মটা লক্ষ্য করো, তাহলে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে দেখবে যে এই পুরোটাই লেখা আছে, এবং তার সঙ্গে যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা এইটুকু, এখানটায় এইটুকু হচ্ছে পরিবর্তন। তাহলে যেটা অরিজিনাল 3 নম্বরের উল্টো দিকে ছিল সেটাই আছে, এবং তার সঙ্গে এই কিছু পরিবর্তন লিখে দেওয়া আছে এটাই। এবং পরিবর্তনটা এবং অরিজিনাল ভ্যালুটা অ্যাড করে V1 এর ভ্যালুটা বেড়ে যাচ্ছে, বেড়ে গিয়ে 3 নম্বর সারফেসে টোটাল ফ্লাক্সটা তৈরি হচ্ছে। তাহলে তোমার যে প্রথমে যে ফ্লাক্সটা, এই ফ্লাক্সটার সঙ্গেই তোমার কিছু অ্যাড করে দিলেই 3 নম্বর সারফেসে ফ্লাক্স তৈরি করা যাবে বা আমরা ডিটারমাইন করতে পারবো। কিন্তু সেক্ষেত্রে তোমার পরিবর্তনটা কত সেটা কিভাবে বার করবে? তুমি যদি 3 নম্বর এই সারফেস থেকে, এই সারফেস থেকে তুমি যদি এই সারফেসে যাও, তাহলে তোমার পরিবর্তন কোনটা হবে? পরিবর্তন দেখো শুধুমাত্র ds1 পরিবর্তন হবে এখানটায়। তুমি ডিসপ্লেসমেন্ট কত নিচ্ছ এখান থেকে এখানে যেতে গেলে, ডিসপ্লেসমেন্টটা হচ্ছে ds1। তাহলে অ্যাকচুয়ালি তোমার এখানে পরিবর্তন হচ্ছে dq1 পরিবর্তন হচ্ছে। dq1 মানে 3টে কোঅর্ডিনেটের মধ্যে শুধুমাত্র q1টা পরিবর্তন হচ্ছে, সেই কারণে q1 দিয়ে এখানে ডেরিভেটিভ করা আছে। এবার Q1 দিয়ে ডেরিভেটিভ করা মানে এই কোয়ান্টিটিটা, এই যে V1 H2 H3, এই কোয়ান্টিটিটা ইউনিট Q1 পরিবর্তন হলে কতটুকু Q1 এর V1 H2 H3 পরিবর্তন হয়, সেটা হচ্ছে এই কোয়ান্টিটিটা, যে কোয়ান্টিটিটা মার্ক করা হয়েছে। এটা হচ্ছে ইউনিট Q1 এর জন্য, ইউনিট Q1 এর পরিবর্তনের জন্য কতটুকু V1 H2 H3 পরিবর্তন হচ্ছে সেটা দেখা হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি তুমি কতটুকু পরিবর্তন করেছো?
অ্যাকচুয়ালি তুমি যে কিউ এর পরিবর্তনটা করেছো সেটা হচ্ছে dq1, সেই জন্য তুমি ঐকিক নিয়মে এই dq1টাকে মাল্টিপ্লাই করো। তাহলে এই কোয়ান্টিটিটা, এই যে কোয়ান্টিটিটা, এটা হচ্ছে ইউনিট Q1 এর পরিবর্তনের জন্য একটা ফ্যাক্টর V1H2H3 কতটুকু পরিবর্তন হবে সেটা বার করা হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি সারফেসের দিকে যখন আমরা যাচ্ছি, একটা সারফেস থেকে যখন অন্য সারফেসে আমরা ডিসপ্লেস করাচ্ছি, পয়েন্টটাকে ডিসপ্লেস করাচ্ছি, তখন আমরা যে কোঅর্ডিনেটের পরিবর্তনটা করেছি সেটা হচ্ছে dq1। সেই জন্য dq1 এর পরিবর্তনের জন্য টোটাল ফাংশনটার পরিবর্তন হবে এই যে এই ভ্যালুটা, এবং তাকে dq2 dq3 যেটা সারফেস এরিয়া সেটা দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই আমাদের টোটাল ফ্লাক্সটা চেঞ্জ হয়ে কতটা হবে সেটা বোঝা যাবে। তাহলে এই যে 3 নম্বরের উল্টো দিকের সারফেসের যে ফ্লাক্সটা সেটা নেগেটিভ হলো, আর 3 নাম্বার সারফেসে ফ্লাক্সটা পজিটিভ হবে, সেটার কারণ আমি বলেছি। সেই জন্য ফার্স্ট টার্মটাকে এখানে কি রাখা হয়েছে, পজিটিভ রাখা হয়েছে। তাহলে এই দুটো অপোজিট সারফেসের জন্য টোটাল ফ্লাক্স যদি বার করি, সেক্ষেত্রে মাইনাস করলেই হয়ে যাবে এই কোয়ান্টিটিটা 2.20 ইকুয়েশনে যে কোয়ান্টিটিটা লেখা রয়েছে সেই কোয়ান্টিটিটা হয়ে যাবে এখানটায়, এই কোয়ান্টিটিটা পাওয়া যাবে লাস্ট পরে এই কোয়ান্টিটিটা। এবং তুমি যদি চাও আরো দুটো কাপল সারফেস নিতে, তাহলে সেক্ষেত্রে টোটাল ফ্লাক্স থ্রু দা ক্লোজ সারফেস বার হয়ে যাবে। সেটাই করা হবে এক্ষুনি, যে টোটাল ফ্লাক্সটা কত। এটা তো একটা গেল, একটা দিকে, নির্দিষ্ট দিকে গেল। কোন দিকে গেল এটা? এটা হচ্ছে Q1 হ্যাটের দিকে। এবার Q2 ক্যাপের দিকে আর Q3 ক্যাপের দিকেও তো আরো দুটো কন্ট্রিবিউশন আসবে এবং সিমিলার টার্মস পাওয়া যাবে। সেক্ষেত্রে এই সিমিলার টার্মস গুলো দেখো লেখা হচ্ছে এখানটায়, এই একটা টার্ম লেখা হয়েছে এবং তারপরে এই একটা টার্ম লেখা হয়েছে। তাহলে সিমিলার তিনটে টার্মস নিয়ে অ্যাড করে দেওয়া হলো, এবং অ্যাড করে দিলে তুমি টোটাল সারফেস ইন্টিগ্রেশন পেয়ে যাবে, ভি এর সারফেস ইন্টিগ্রেশন পেয়ে যাবে। এই ভি এর সারফেস ইন্টিগ্রেশন এটা হলো। এই সারফেস ইন্টিগ্রেশনটা তোমার ডাইভারজেন্সের যে ফর্মটা রয়েছে, ডাইভারজেন্সের যে 2.19 ইকুয়েশনের যে ফর্মটা রয়েছে, এর মধ্যে নিউমারেটরে বসিয়ে দিতে হবে। নিউমারেটরে বসিয়ে দিলে ভি ডট, এই যে সিগমা, ভি ডট ডি সিগমার ইন্টিগ্রেশন এটা বসিয়ে দিলে, এবং ডি টাউ এর ইন্টিগ্রেশন ডি টাউ এর জায়গায় তুমি যদি H1 H2 H3 dq1 dq2 dq3 বসিয়ে দাও, তাহলে ডাইভারজেন্স অফ ভি এখানে এক্সপ্রেশন বার হয়ে যাবে। তাহলে টোটাল ফ্লাক্স এটা বার করা হলো। টোটাল ফ্লাক্স বার করার পরে এটাকে ভলিউম দিয়ে ভাগ করে দিতে হবে। ভলিউম দিয়ে ভাগ করে দিলে যেটা পাওয়া যাবে সেটা দেখো হচ্ছে ডাইভারজেন্সের ম্যাথমেটিক্যাল ফর্ম। এই ফর্মটা পাওয়া গেল, এই ফর্মটা পাওয়া গেল। এটাই হচ্ছে ফাইনাল এক্সপ্রেশন অফ ডাইভারজেন্স অফ ভি। এবার এইটুকুর মধ্যে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ডাইভারজেন্স নিয়ে, তাহলে আমাকে জিজ্ঞেস করো। এটুকুর মধ্যে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা জিজ্ঞেস করো। এইচ গুলো কি? হ্যাঁ বলো। এইগুলো H1 H2 H3 এগুলো হচ্ছে স্কেল ফ্যাক্টর। H1 H2 H3 এগুলো হচ্ছে স্কেল ফ্যাক্টরস। এই স্কেল ফ্যাক্টর গুলো তুমি যদি বার করতে পারো, তাহলে যে কোনো কোঅর্ডিনেট সিস্টেম থেকে অন্য কোনো কোঅর্ডিনেট সিস্টেমে তুমি চলে যেতে পারবে। ঠিক আছে?
স্যার এই স্কেল ফ্যাক্টর গুলো কি এক এক রুলের ক্ষেত্রে এক এক রকম হুম। হয় মানগুলো? অবশ্যই এক এক ভ্যালু এক এক কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে এক এক রকম হবে। হুম। হ্যাঁ, মানে স্যার যে কালকে আগের দিনকে যে এই যে ইগুলো করতাম স্কেল ফ্যাক্টর গুলো স্কেল বের ফ্যাক্টর করলাম। দেখো, স্কেল ফ্যাক্টর দেখতে হ্যাঁ পাচ্ছ নিশ্চয়ই তোমরা। হ্যাঁ হুম। এই এই হ্যাঁ এই হ্যাঁ ইয়েটা হ্যাঁ দেখো, এই স্কেল ফ্যাক্টর। এখানে তিনটে কোঅর্ডিনেট হুম এর জায়গায় u1 u2 u3 ইউজ করা হয়েছে। একটু আগে যেটা q1 q2 q3 দিয়ে বোঝানো হচ্ছিল, এখানে সেটা u1 u2 u3 পড়ো তোমরা। হুম তার মানে ডেল আর ডেল q1 ইকুয়াল টু h1 u1 ক্যাপ। u1 ক্যাপ মানে এক নম্বর ইউন অ্যাক্সিস এর ক্যাপ। দিকে ইউনিট ভেক্টর। হুম। স্কেল ফ্যাক্টরের ভ্যালু দেখো, স্কেল ফ্যাক্টরের ভ্যালু হচ্ছে ডেল আর ডেল u1 তার ম্যাগনিটিউড। h1 এর ভ্যালু দেখো, এই যে h1, এইটাকে কি লেখা আছে, এই যে এটা এখানে আছে, এই যে এটা h1 এর ভ্যালু হচ্ছে এটা, স্কেল ফ্যাক্টরের যেটা ভ্যালু। হুম, h1 এর ভ্যালু হচ্ছে ডেল আর ডেল u1। তুমি যদি q দিয়ে ভাবো তাহলে ডেল আর ভেক্টর বাই q1 ডেল কে Q1 পার্শিয়াল ডেরিভেটিভ করা হয়েছে। এইটা হুম হচ্ছে স্কেল ফ্যাক্টর। এটা ফার্স্ট স্কেল ফ্যাক্টর। তুমি যদি সেকেন্ড স্কেল ফ্যাক্টর h2 পেতে চাও, তাহলে ম্যাগনিটিউড অফ ডেল আর ডেল q2 এটা করতে হবে। h3 একই রকম ভাবে পাওয়া যাবে। হুম। এবং সেটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে বা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে আলাদা ভ্যালু নেবে স্কেল ফ্যাক্টর গুলো। স্যার এই যে এক একটার ক্ষেত্রে এক একটা স্কেল ফ্যাক্টর ভ্যালু বেরোচ্ছে, এগুলো তো আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, এই দেখো এখানে স্কেল ফ্যাক্টর বার করা হয়েছিল আগের দিন। h1 এর ভ্যালু স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম মানে r থিটা ফাই, r থিটা ফাই এর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল। তো আমরা h1 কি করে বার করব? আমরা এই প্রথম r দিয়ে ডেরিভেটিভ করে দিয়েছিলাম। r দিয়ে আমরা ডেরিভেটিভ করেছিলাম। হ্যাঁ, r ভেক্টরকে, পজিশন ভেক্টরকে আমরা r দিয়ে ডেরিভেটিভ করেছিলাম। এবং তার ম্যাগনিটিউড যদি নাও, এটার ম্যাগনিটিউড যদি নাও, এই যে ডেল আর এটার ম্যাগনিটিউড যদি নাও, মানে ডান পাশটার ম্যাগনিটিউড তোমাকে নিতে হবে। এটার ম্যাগনিটিউড নিলেই তুমি h1 পেয়ে যাবে। হুম h1 দেখা গেল যে 1 হয়ে গেল। 1 হুম একই রকম ভাবে h2 যদি পেতে চাও, তাহলে তোমাকে কি দিয়ে ডেরিভেটিভ করতে হবে? থিটা দিয়ে। ওইটা থিটা দিয়ে। হ্যাঁ, এবং তার ফাই দিয়ে। ম্যাগনিটিউড। আচ্ছা, যদি থার্ড স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে যদি থার্ড স্কেল ফ্যাক্টর h3 পেতে চাও, তাহলে তুমি r ভেক্টরকে ফাই দিয়ে ডেরিভেটিভ করো এবং তার ম্যাগনিটিউড, হ্যাঁ তাহলে h3 পেয়ে যাবে। এরকম ভাবে h1 h2 h3 তুমি পাবে। একই রকম ভাবে সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রেও তাই। এই হচ্ছে সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে স্কেল ফ্যাক্টরস। হুম সেম প্রসেসে বার করতে হবে, ডেরিভেটিভ করে করে আর কে ডেরিভেটিভ করতে হবে, তার ম্যাগনিটিউড দিতে হবে, এইভাবে চলতে হবে। তাহলে স্কেল ফ্যাক্টর গুলো বার করার সময় যে কোঅর্ডিনেটের রেসপেক্টে তুমি স্কেল ফ্যাক্টর পেতে চাও, সেই ইয়ে দিয়ে কোঅর্ডিনেট দিয়ে তোমার ডেরিভেটিভ করতে হবে এবং তার ম্যাগনিটিউড দিতে হবে, তাহলে হয়ে যাবে। যেমন ধরো r থিটা জেড, রো ফাই জেড তো সিলিন্ড্রিক্যাল পোলার ইউজ করা হয়। তাহলে তুমি থার্ড স্কেল ফ্যাক্টর পেতে চাও, তুমি জেড দিয়ে ডেরিভেটিভ করে দাও, করে তার ম্যাগনিটিউড নিয়ে নাও। জেড এর ডেরিভেটিভ করলে কি হবে? আর কে ক্যাপ হয়ে যাবে এবং তার ম্যাগনিটিউড নিলে 1 হয়ে যাবে। সেই জন্য থার্ড স্কেল ফ্যাক্টর 1 সেক্ষেত্রে সিলিন্ড্রিক্যাল পোলার। আর কার্টেসিয়ানের ক্ষেত্রে খুব সুবিধা, h1 h2 h3 এই তিনটেই এক হয়ে যায়, 1 হয়ে যায়। সেই জন্য কার্টেসিয়ানের ক্ষেত্রে খুব ইজি হয় ব্যাপারটা। তাহলে এটা বুঝলে স্কেল ফ্যাক্টরটা কিছু। আচ্ছা, তোমরা এই ফ্লাক্সটা বুঝেছো? এই ফ্লাক্সটা, এই যে ফ্লাক্সটা, প্রথমে যে ফ্লাক্সটা এক নাম্বার সারফেস দিয়ে যে ফ্লাক্সটা গেল, মানে একটা সারফেস ধরা হচ্ছে, সেই সারফেসটা হচ্ছে এইটা, ধরো এইটা, এই সারফেসটা যে ফ্লাক্স, এই যে এটা, এই যে সারফেসটা দেওয়া হচ্ছে, এই সারফেসটা দিয়ে ফ্লাক্স কতটা হবে? ফ্লাক্স মানে হচ্ছে তার সেই যে ভেক্টরটা ফ্লাক্স বার করতে চাও, সেই ভেক্টরটার
নর্মাল কম্পোনেন্ট নিতে হবে অথবা সারফেসের দিকের কম্পোনেন্ট নিতে হবে। একই জিনিস, সারফেসের দিকে কম্পোনেন্ট নেওয়া মানেই নর্মাল কম্পোনেন্ট, কারণ সারফেসের ডাইরেকশনটা নর্মাল ডাইরেকশনে হয়। তো এটা হচ্ছে Q1 হ্যাটের দিকে ডাইরেকশন বা মাইনাস কিউ হ্যাটের দিকে, এবং ভি এর সেই কম্পোনেন্টটা হবে Q1 হ্যাটের দিকে কম্পোনেন্টটা হবে V1। তাহলে V1 মাল্টিপ্লাইড বাই এরিয়া। এখানে দেখো V1 মাল্টিপ্লাইড বাই এরিয়া। আর নেগেটিভ কেন? কারণ ডাইরেকশনটা Q1 হ্যাটের ঠিক অপোজিট ডাইরেকশনে রয়েছে, সেই জন্য। এই ফ্লাক্সটা তোমরা বুঝেছো। তার অপোজিট সারফেসের ফ্লাক্সটা পজিটিভ হবে। কেন বলেছি? কারণ নর্মাল ডাইরেকশনটা আউটওয়ার্ড নর্মাল নিতে হয় সব সময়। এবং এটার সঙ্গে কিছুটা অ্যাড হয়ে যাচ্ছে কেন? কারণ ভেক্টর ভি এর কম্পোনেন্ট V1টা এটাও কিন্তু চেঞ্জ হবে, কোঅর্ডিনেটের সঙ্গে চেঞ্জ হবে। সেই চেঞ্জটা আমরা আগে বার করেছি। এই যে চেঞ্জটাকে আমি বার করেছি, প্রথমে রেট অফ চেঞ্জটা বার করেছি এই ডেরিভেটিভ করে, তারপরে কতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা সারফেস থেকে অন্য সারফেসে যেতে গেলে সেইটাকে আমি গুণ করে দিয়েছি। তাহলে এই চেঞ্জটা খুব সহজেই বার হয়ে গেছে যে V1 কম্পোনেন্টটা কেমন ভাবে চেঞ্জ হবে। এইভাবে আমি অপোজিট সারফেসে এখানে ফ্লাক্সটাকে বার করতে সমর্থ হলাম। তারপরে নেট ফ্লাক্স এই দুটো সারফেসের ক্ষেত্রে কত হবে? তুমি দুটো সারফেসের ক্ষেত্রে নেট ফ্লাক্সটা যোগ করে দাও, অ্যাকচুয়ালি বিয়োগ হয়ে যাচ্ছে, করে গিয়ে এই দুটো ছটা সারফেসের মধ্যে দুটো সারফেসে রেজাল্টটা এটা হবে। এবং বাকি দুটো একই রকম ভাবে লেখা যেতে পারে। এখানে যেরকম ডেল ডেল Q1 আছে, Q2 এর দিকে Q2 হবে, ডেল ডেল Q2, V1 এর জায়গায় V2 লিখতে হবে। আর H2 H3 আছে, ওখানে H1 H3 লিখতে হবে। সেটাই আছে দেখো সেকেন্ড এটা H1 H3 আছে, তারপর এটা দেখো H2 H3 আছে, এরকম ভাবে লিখে দিলেই হয়ে যাবে। তারপরে তোমাকে এই যে ভলিউম সারফেস ইন্টিগ্রেশন তুমি বার করে ফেললে, ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন, এরপরে তোমাকে ডিনোমিনেটরে বসাতে হবে ভলিউম। ভলিউমটা তোমরা জানো, এই যে ভলিউম, এই ভলিউমটা বসিয়ে দিলে, এই যে ভলিউমটা লেখা আছে এখানটায়, এটা বসিয়ে দিলে হয়ে যাবে। ভাগ করে দিলে কিন্তু নিচে H1 H2 H3 পড়ে থাকবে, এবং সেই জন্য এখানে একটা H1 H2 H3 রয়েছে এই জায়গায়। এই নিচে দেখো ডিনোমিনেটর একটা H1 H2 H3 রয়েছে। তাহলে ডাইভারজেন্স বার করতে হলে আমাকে এই এক্সপ্রেশনটা মনে রাখতে হচ্ছে। কিন্তু ল্যাপ্লাসিয়ান বার করাটা খুব সোজা। কিরকম সোজা? আমরা জানি ন্যাবলাস্টার psi ইকুয়াল টু ডাইভারজেন্স অফ গ্রেডিয়েন্ট অফ psi। ডাইভারজেন্স অফ গ্রেডিয়েন্ট অফ psi, আমরা তো গ্রেডিয়েন্ট psi বার করেছি, আবার ডাইভারজেন্সও বার করেছি। এই দুটো অপারেটরই একসঙ্গে বসিয়ে দিতে হবে। ডাইভারজেন্স অফ সাম ভেক্টর আমরা বার করেছি, আবার গ্রেডিয়েন্ট অফ psi এটাও আমরা বার করেছি। এই দুটো অপারেটর একসঙ্গে পরপর বসিয়ে দিতে হবে, ব্যাক টু ব্যাক কাজ করাতে হবে। প্রথমে গ্রেডিয়েন্ট, তারপরে ডাইভারজেন্স। এই দুটো পরপর বসিয়ে দিলেই, কম্বাইন করলেই আমরা ল্যাপ্লাসিয়ান অপারেটর পেয়ে যাব, যেটাও খুব গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন। এই ইকুয়েশনের সাহায্যে তোমরা স্পেরিক্যাল পোলারে পরবর্তীকালে দেখবে যে কিভাবে বার করা হচ্ছে এক্সপ্রেশন গুলো। এরপরে চলে আসি কার্লের। তোমাদের কার্লের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন জানতে হবে। আচ্ছা, তার আগে তোমরা বলো যে এই ডাইভারজেন্সের কোনো অংশ যদি না বুঝে থাকো, অথবা গ্রেডিয়েন্টেরও যদি কোনো অংশ না বুঝে থাকো, তাহলে আমাকে বলো যে গ্রেডিয়েন্টের কোনো অংশ বুঝেছো বা বুঝতে অসুবিধা হচ্ছে, সেরকম জায়গাটা আমাকে জিজ্ঞেস করো। তাহলে আমরা নেক্সট সেশনে এটা বুঝে টুঝে যেতে পারি।
তোমরা কার্লের ম্যাথমেটিক্যাল ডেফিনিশন জানো তো? কার্লের যে ম্যাথমেটিক্যাল ডেফিনিশন আছে সেটা তোমাদের কিন্তু জানতে হবে। কার্লের সঙ্গে লাইন ইন্টিগ্রেশন একটা সম্পর্ক রয়েছে এবং স্টোকস থিওরেমে সেটা দেখা যাবে। এখানে স্টোকস থিওরেমটা লেখা হয়েছে, দেখো এই যে স্টোকস থিওরেম, এখানে স্টোকস থিওরেমটা বা কার্লের যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন সেটা লেখা রয়েছে। কার্লের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কি সেটা জানতে গেলে তোমার এইটুকুকে তুমি নোট করো, এইটুকুকে নোট করো, আর বাদ বাকি সময় তুমি ডান দিকে পাঠিয়ে দাও। একটা লাইন ইন্টিগ্রেশনের নিচে তুমি যদি সারফেস লিখে দাও এবং সারফেসের এলিমেন্টটা যদি টেন্স টু 0 হয়, লিমিট দিয়ে যেটা লেখা হয়েছিল তোমাদের প্রথমে, তাহলেই কার্লের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন চলে আসবে। যারা স্টোকস থিওরেম পড়েছো তারা জানো যে কার্লের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কত হয়। আমাদের এই কার্লের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কাজে লাগবে এখানটাই। অর্থাৎ তোমাকে লাইন ইন্টিগ্রেশন করতে হবে, সোজা কথা। যেরকম আমরা ডাইভারজেন্স বার করতে গিয়ে একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ ডাইভারজেন্স সেটা আমরা লিমিট দিয়ে লিখেছিলাম, এখানেও একই রকম লিমিট দিয়ে আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ কার্ল লিখবো। বোর্ডটা দেখা যাচ্ছে? আচ্ছা, এখানে দেখো ডাইভারজেন্সের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন লেখা আছে, আবার কার্লেরও ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন লেখা রয়েছে। এই হচ্ছে কার্লের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এই কার্লের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে দেখো লিমিট ডেল্টা এস টেন্স টু 0, প্রথমেই সারফেসটা টেন্স টু 0 হয়ে যায়। এই সারফেসের একটা বাউন্ডিং লাইন রয়েছে, সেইটা হচ্ছে সি। এই ক্লোজ লাইনের উপর ইন্টিগ্রেশন করা হয়েছে। এই সারফেসকে ঘিরে রয়েছে সি লাইনটা, এবং এই সি লাইনটার উপরে ওই ভেক্টরটা, পার্টিকুলার ভেক্টরটার ইন্টিগ্রেশন, লাইন ইন্টিগ্রেশন করা হয়েছে। আর নিচে কি লেখা হয়েছে? ওই এলিমেন্টাল সারফেসটা লেখা হয়েছে। তো এরকম ভাবে কার্ল অফ এ এবং তার নর্মাল কম্পোনেন্ট, এন মানে এখানে নর্মাল কম্পোনেন্টটা বোঝানো হয়েছে, এই এক্সপ্রেশনটা লেখা যায়। আবার ডাইভারজেন্স অফ এটাকে আমরা এর আগেই দেখেছি যে ভলিউম দিয়ে ভাগ করতে হবে, এবং যে ভলিউমটাকে তোমার ঘিরে রয়েছে একটা সারফেস, সেই সারফেসের উপর ক্লোজ ইন্টিগ্রেশন এখানে নিতে হবে। দুটো এক্সপ্রেশনের মধ্যে মিল আছে, কিন্তু আমরা আপাতত এখন কার্লটা বুঝতে চাই। এখানে কার্লটা এখানে বুঝতে চাই, এবং লাইন ইন্টিগ্রেশন তোমাকে একটা ভেক্টরে করতে হবে। এই ভেক্টরটা লাইন ইন্টিগ্রেশন তোমাকে করতে হবে যদি তুমি কার্ল পেতে চাও। এবার আমরা সরাসরি চলে আসি এটাই। ধরো এখানে একটা সারফেস নেওয়া হচ্ছে, সেই সারফেসটা হচ্ছে Q1 ইকুয়াল টু কনস্ট্যান্ট।
সারফেসটা কোন সারফেস? Q1 ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে Q1 ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে Q1 এর ভ্যালুটা পরিবর্তন হবে না এবং dQ1 ইকুয়াল টু 0 হবে। তো Q1 ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে বুঝতেই পারছো যেখানে Q2 আর Q3 ভ্যারি করতে পারে। এখানে সেই সারফেসটা এঁকে নেওয়া হয়েছে। Q1 ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে Q2 Q3 সারফেসটা এখানে এঁকে নেওয়া হয়েছে এবং একটা লাইন এখানে কনসিডার করা হয়েছে। দেখো লাইনের 4টে সেগমেন্ট রয়েছে। 1 স্যার আপনি কি স্ক্রিন 1 শেয়ার করছেন? 2 হ্যাঁ ওকে আপনি স্ক্রিন শেয়ার আমি করছেন কিন্তু দেখতে পাচ্ছি। এটা প্রেজেন্ট করিনি স্ক্রিনটা। দাঁড়াও একটু ওয়েট করো। এবার স্ক্রিনটা নিশ্চয় দেখা যাচ্ছে তোমাদের। এখানে একটা Q1 ইকুয়াল টু 1 সারফেস নেওয়া হলো। Q1 ইকুয়াল টু 1 সারফেস নেওয়া মানে সেই সারফেসটা হচ্ছে একদিকে Q2 ভ্যারি করবে, অন্যদিকে Q3 ভ্যারি করবে। যেমন তোমরা যদি z ইকুয়াল টু কনস্ট্যান্ট বলো তাহলে xy এর প্যারালাল হবে সেটা সারফেসটা, xy সারফেসের প্যারালাল। তো তুমি কি করবে তখন? একদিকে x নেবে অন্যদিকে y নেবে। তো এখানে Q1 ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে ধরে নেওয়া হচ্ছে যে Q2 আর Q3 ভ্যারি করতে পারবে, সুতরাং একদিকে আমরা Q2 এঁকেছি, অন্যদিকে আমরা Q3 প্লট করেছি। এবং এখানে একটা সেগমেন্ট নেওয়া হয়েছে, একটা লাইন নিয়ে নেওয়া হয়েছে এবং লাইনটা একটা সারফেসকেও আটকে ফেলেছে। এই লাইনটা, এই ক্লোজ লাইনটা 4টে সারফেসে বিভক্ত, 4টে লাইনে বিভক্ত, 4টে স্ট্রেট লাইনে বিভক্ত। রাদার 4টে সেগমেন্ট 1 2 3 আর 4। খেয়াল করো 1 এর ডাইরেকশন, সেগমেন্ট 1 এর ডাইরেকশন আর সেগমেন্ট 3 এর ডাইরেকশন কিন্তু ঠিক উল্টো। যেটা সিঙ্গেল অ্যারো দেওয়া হয়েছে আর যেটা ডাবল অ্যারো দেওয়া হয়েছে এখানটা দেখো ঠিক উল্টো দিকে কিন্তু রয়েছে। তাহলে আমরা এর লাইন ইন্টিগ্রেশনটা যদি পজিটিভ ধরি, এখানে লাইন ইন্টিগ্রেশন করার সময় আমরা নেগেটিভ ধরবো। আবার 2 আর 4 সেগমেন্ট, এই 2 নাম্বার আর 4 নাম্বার 2 আর 4 এরা কিন্তু অপোজিটলি ডাইরেক্টেড। তাহলে সেন্স অফ ইন্টিগ্রেশন এখানে ঠিক উল্টো 2 আর 4 এর ক্ষেত্রে এবং 3 আর 1 এর ক্ষেত্রে। সেই জন্য একটাকে যদি পজিটিভ ধরো তাহলে 3টা নেগেটিভ ধরতে হবে, আবার 2 এর ডাইরেকশনটাকে তুমি যদি পজিটিভ ধরো তাহলে 4টাকে নেগেটিভ ধরতে হবে। তাহলে সম্পূর্ণটা যদি আমরা অ্যাড করে দিই তাহলে দুটো হয়ে যাবে পজিটিভ, 1 আর 2, আর 3 আর 4 হয়ে যাবে নেগেটিভ। অ্যাকচুয়ালি 1 আর 2 যোগ করে 3 আর 4 বিয়োগ করতে হবে, তাহলেই টোটাল ক্লোজ সারফেসের উপরে, ক্লোজ লাইনের উপরে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো, a ডট dl আমরা করতে পারবো এখানে। তো এখানে সারফেসটার যে ইন্টিগ্রেশন, সরি লাইন যে ইন্টিগ্রেশন করা হয়েছে সেই ভেক্টরটা নেওয়া হয়েছে ভি ভেক্টর। এবার দেখো এই ভি ভেক্টরের ইন্টিগ্রেশন এখানে করা হচ্ছে, আর লাইনের যে ছোট্ট অংশ সেটাকে বলা হচ্ছে dr। এই ইন্টিগ্রেশনটা আমরা 4টে লাইনের জন্য আলাদা করে ভেঙে নিলাম, 1 2 3 4। প্রথমে একটা ইন্টিগ্রেশন, 1 নম্বরেরটা ইন্টিগ্রেশন করা হচ্ছে। 1 নম্বরের যে ইন্টিগ্রেশন সেটা হচ্ছে ভি ডট dr। এখানে কিন্তু Q3 টা কনস্ট্যান্ট। কেন Q3 টা কনস্ট্যান্ট? এখানে দেখো কোঅর্ডিনেট গুলো লেখা আছে, এই কোঅর্ডিনেটটা খেয়াল করো আর কি এই কোঅর্ডিনেটটা খেয়াল করো। খুব ভালো করে যদি খেয়াল করো তাহলে দেখো Q3 টা এখানেও Q3 আছে, আর সেকেন্ড যে পয়েন্টটা রয়েছে এখানেও কিন্তু Q3 আছে। আর Q2 টা পরিবর্তন হয়ে কতটা পরিবর্তন হয়েছে? যেহেতু ডিসপ্লেসমেন্টটা ds2, তাহলে Q2 এর সঙ্গে এটা অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে গিয়ে হয়ে যাবে Q2 প্লাস H2 dQ2। আমি এই পয়েন্টটার কোঅর্ডিনেটটা কিভাবে তৈরি করব? এইটা আইডেন্টিক্যাল রাখবো, এটা আইডেন্টিক্যাল রেখে দেওয়া হয়েছে, এই জায়গাটা দেখো আইডেন্টিক্যাল রাখা হচ্ছে এবং শুধুমাত্র Q3 টা পরিবর্তন হবে। কতটুকু পরিবর্তন হবে? ds3 টা যোগ করে দাও তাহলে বুঝতে পারবে, ডিসপ্লেসমেন্টটা যোগ করে দাও Q3 এর দিকে, তাহলে Q3 এর দিকে তুমি ds3 টা যোগ করে দিয়েছো, Q3 প্লাস H3 dQ3 হয়ে গেছে। এই কোঅর্ডিনেটটা কিভাবে তৈরি করব? এই কোঅর্ডিনেটটা এখান থেকে পাওয়া যাবে, এই জায়গাটা থেকে পাওয়া যাবে। কি করবে? তুমি Q2 টাকে আইডেন্টিক্যাল রাখো আর
যেহেতু ডিসপ্লেসমেন্টটা এইদিকে ds3টা h3 dq3, সুতরাং q3 এর সঙ্গে এই q3 এর সঙ্গে পরের কোঅর্ডিনেটের সঙ্গে তুমি এইটুকু অ্যাড করে দাও, তাহলে তুমি এই ফোর্থ পয়েন্টটা পেয়ে যাবে, এই পয়েন্টটাও পেয়ে যাবে। তাহলে কোঅর্ডিনেট গুলো আগে বুঝতে হবে, কোন লাইনটার ক্ষেত্রে কোনটা কনস্ট্যান্ট, এটা আমরা এখন দেখব। এই লাইনটার ক্ষেত্রে একটু খেয়াল করো, এই লাইনটার ফার্স্ট যে শুরুটা সেটা Q2 Q3 দিয়ে হচ্ছে, আর শেষটা হচ্ছে, দেখো শেষটাই কিন্তু Q3 পরিবর্তন হয়নি, Q3টা Q3 আছে। সেই স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? না, আচ্ছা, তাহলে ব্ল্যাঙ্ক আছে নাকি ওখানে, ফিক্স হয়ে গেছে এটা? আপনার ছবি হ্যাঁ? দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো। সরি, স্ক্রিন তো ক্লিয়ারই আছে, দেখা যাচ্ছে। তাহলে ওইখানে তুমি মনে হয় কি করতে হবে, কি বলে, পিন করে নাও ওটাকে। তাহলে 1 নম্বর লাইনের ক্ষেত্রে Q3 কনস্ট্যান্ট, 2 নম্বর লাইনের ক্ষেত্রে কি হবে, কোনটা কনস্ট্যান্ট হবে, Q2 প্লাস H2 dQ2 এটা কনস্ট্যান্ট, এবং 3 নম্বর লাইনের ক্ষেত্রে কি হবে, কোনটা কনস্ট্যান্ট, দেখো 3 নম্বর লাইনের ক্ষেত্রে Q3 প্লাস H3 dQ3 এটা কনস্ট্যান্ট হয়ে গেছে। যদি 4 নম্বর লাইনটা দেখো তাহলে Q2 টা কনস্ট্যান্ট। এরকম ভাবে কোন লাইনের ক্ষেত্রে কোনটা কনস্ট্যান্ট এখানে বার করা খুব সহজেই যাবে। আমরা ভি এর মানে ভেক্টর ভি এর লাইন ইন্টিগ্রেশন 4টে ভাগে ভাগ করে নিয়েছি। এখন প্রথম লাইনটার ক্ষেত্রে মানে ফার্স্ট লাইনটার ক্ষেত্রে, এই লাইনটার ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন করব, ভি এর ইন্টিগ্রেশন করব। ভি এর ইন্টিগ্রেশন করার সময় আমরা কি লিখবো, ভেক্টর ভি এর ইন্টিগ্রেশন ইকুয়াল টু ভি ডট ডি এর ভি ডট ডিআর আর Q3 কনস্ট্যান্ট, এটা আমরা লিখে দিয়েছি এখানটায়। ভি ডট ডিআর তার ইন্টিগ্রেশন এখানে চিহ্নটা হবে। আচ্ছা, ভি এর তো 3টে কম্পোনেন্ট তোমরা জানো, v1 q1 ক্যাপ প্লাস v2 q2 ক্যাপ আর v3 q3 ক্যাপ। আর dr মানে এখানে কত, এই ডাইরেকশনটা কোন ডাইরেকশনে, দেখো এই ডাইরেকশন 1 নম্বর সেগমেন্টের ডাইরেকশন কিন্তু Q2 এর দিকে, সেই জন্য এখানে ডিসপ্লেসমেন্ট h2 dq2 তারপরে তার সঙ্গে মাল্টিপ্লাই করা আছে q2 হ্যাট, ম্যাগনিটিউড মাল্টিপ্লাইড বাই ডাইরেকশন। এই ডাইরেকশন আর ম্যাগনিটিউড মাল্টিপ্লাই করে দিলে এটা হলো, এবং ডট প্রোডাক্ট করলে দেখো এটা যেহেতু অর্থোগোনাল ভেক্টর, q1 ডট q2 0 হয়ে যাবে, q3 ডট q2 0 হয়ে যাবে, শুধুমাত্র পড়ে থাকবে q2 ডট q2 ইকুয়াল টু 1। তাহলে মাঝেরটাই শুধু টিকে থাকবে, মানে v2 টিকে থাকবে, সার্ভাইভ করবে। তাহলে কত হলো রেজাল্টটা, v2 h2 dq2। এটা 1 নাম্বার সেগমেন্টের জন্য ইন্টিগ্রেশন, এখানে ইন্টিগ্রেশন সাইনটা হবে, ধরে নাও ইন্টিগ্রেশন সাইনটা দেওয়া আছে, এরকম ধরে নাও। 2 নাম্বার সেগমেন্টের জন্য ইন্টিগ্রেশনটা কত হবে একটু খেয়াল করো। 2 নাম্বার সেগমেন্টেরটা, এই 2 নাম্বার যে লাইনটা, এটার ইন্টিগ্রেশনটা কিন্তু অতটা সহজ হবে, একটু জটিল হবে এটা, কারণ কোঅর্ডিনেটটা এখানে চেঞ্জ হয়ে গেছে। কোঅর্ডিনেটটা হয়ে গেছে Q2 প্লাস H2 dQ2। সুতরাং এই যে চেঞ্জটা হলো, মানে Q2 টা চেঞ্জ হয়ে গেল, সেটার জন্য এখানে যদি এই পয়েন্টে যদি V1 এর সরি ভি এর 3টে কম্পোনেন্ট হয়, V1 V2 এবং V3, তাহলে এই পয়েন্টে কিন্তু কম্পোনেন্ট গুলো চেঞ্জ হতে বাধ্য, V1 V2 V3 কিন্তু চেঞ্জ হয়ে যাবে। V1 টা চেঞ্জ হবে না, কারণ এখানে Q1 ফিক্সড, Q1 যেহেতু ফিক্সড সুতরাং V1 টা চেঞ্জ হবে না, কিন্তু চেঞ্জ হবে কোনটা, V2 আর V3, যেহেতু Q2 আর Q3 পরিবর্তন হয়ে গেছে। পার্টিকুলার জায়গায় এই জায়গাটায় অন্তত Q3 পরিবর্তন হয়নি, কোনটা পরিবর্তন হয়েছে, Q2 পরিবর্তন হয়েছে। তাহলে Q2 পরিবর্তন হলে V2 পরিবর্তন হয়ে যেতে পারে বা V3 চেঞ্জ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে দেখো 2 এর জন্য যে ইন্টিগ্রেশনটা সেটা কত হবে দেখে নাও। তাহলে আমরা সেগমেন্ট 2 এর জন্য ইন্টিগ্রেশন করছি, সেক্ষেত্রে v3 h3 dq3 তো থাকবেই, কিন্তু Q2 যে আগে যেরকম ভাবে করা হলো যে ইউনিট Q2 চেঞ্জের জন্য v3 h3 পরিবর্তন কতটুকু সেটা আগে দেখে নেওয়া হচ্ছে, আর অ্যাকচুয়াল পরিবর্তন
কিউ টুর জন্য কত হয়েছে দেখে নাও। অ্যাকচুয়াল পরিবর্তন এখানে কত হয়েছে, ডিকিউ টু। কিউ টুর যে চেঞ্জ সেটা হচ্ছে ডিকিউ টু, সেই জন্য ডিকিউ টু এখানে মাল্টিপ্লাই করা হয়েছে। তাহলে এটা হচ্ছে রেট অফ চেঞ্জ, এটাকে বলা হচ্ছে রেট অফ চেঞ্জ, মানে ইউনিট কিউ টু পরিবর্তন হলে কতটুকু ভি থ্রি এইচ থ্রি চেঞ্জ করে। আর কিউ থ্রি যখনই তুমি এখানে মাল্টিপ্লিকেশন করছো, কিউ টু ডিকিউ টু যখন মাল্টিপ্লিকেশন করছো তখন টোটাল চেঞ্জটা বার হয়ে যাচ্ছে। তাহলে আমরা এরকম ভাবে সেগমেন্ট 2 এর জন্য ইন্টিগ্রেশন রেজাল্টটা আমরা বার করতে সক্ষম পারলাম আর কি। স্যার এটা আরেকবার বুঝিয়ে দেবেন? হ্যাঁ বলবো। এই ফার্স্টে এটা বুঝতে পেরেছো কি, এটা বুঝতে পেরেছো 1 নম্বর হ্যাঁ স্যার, ওটা বুঝতে ইন্টিগ্রেশন? পেরেছি। হ্যাঁ, তাহলে এটা রেস্টে নেই, ওটা তৈরি করা হচ্ছে। দেখো যেহেতু সেগমেন্ট 2 এর ডাইরেকশন কোনটা, এই ডাইরেকশন কোনটা, এটা হচ্ছে ডাইরেকশনটা হচ্ছে কিউ থ্রি এর দিকে, তাই না? কিউ থ্রি হ্যাটের দিকে, কিউ থ্রি হ্যাটের দিকে, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে কিউ থ্রি হ্যাটের দিকে যদি হয় তাহলে এই ভ্যালুটাই সেগমেন্ট 2 এর ক্ষেত্রে 3 দিয়ে চলে আসবে, ভি থ্রি এইচ থ্রি ডি কিউ থ্রি চলে আসবে। যেহেতু এইটা পড়ে থাকছে ডট প্রোডাক্ট, এটা পড়ে থাকছে, এখানে কিউ টুর জায়গায় তো কিউ থ্রি থাকবে, কিউ থ্রি হ্যাট থাকবে এখানটায়। তাহলে কিউ থ্রি হ্যাট করলে কি হবে, ভি থ্রি এইচ থ্রি ডি কিউ থ্রি চলে আসবে, এটা চলে আসবে, এটা থাকবে। এবং এটার পরিবর্তন তোমাকে লক্ষ্য রাখতে হবে, এই যে যেটা মার্ক করা হয়েছে এটার পরিবর্তন কি আছে, এটার পরিবর্তন কতটুকু হবে সেটা তোমাকে বার করতে হবে, জানতে হবে। এটার পরিবর্তন তুমি কি করে বার করবে? দেখো, পয়েন্ট 1 থেকে পয়েন্ট 3 দিকে তুমি আসছো, পয়েন্ট 2 দিকে তুমি আসছো, এই পয়েন্ট থেকে তুমি এই পয়েন্টটাই আসছো। তাহলে এখানে যেটা ভি1 ভি2 ভি3 ছিল এই জায়গাটা এসে কিন্তু চেঞ্জ করে যাবে। কতটুকু চেঞ্জ করবে? সেই জন্য তোমাকে এখানে ডেরিভেটিভ করতে হচ্ছে, ডিকিউ টু দিয়ে ডেরিভেটিভ করতে হচ্ছে। যে ভ্যালুটা এখানে ভি1 ভি2 ভি3 ছিল সেই ভ্যালুটা তো এখানে গিয়ে চেঞ্জ করে গেছে, এই পয়েন্টে চেঞ্জ করে গেছে। এবং এই পয়েন্টটা কতটুকু, এই পয়েন্ট থেকে ওই উপরের পয়েন্টটা যেতে গেলে কতটুকু তোমাকে ট্রাভার্স করতে হচ্ছে, এইচ থ্রি ডিকিউ থ্রি, এটা দিয়েও দেখো মাল্টিপ্লিকেশন করা আছে। তাহলে যে ভ্যালুগুলো এখানে ভি1 ভি2 ভি3 সেই ভ্যালুগুলো এখন এখানে কত তোমাকে বার করতে হবে। কি করে বার করবে তুমি? এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এলে তোমার আগে রেট অফ চেঞ্জটা বার করতে হবে। আমি তো কিউ টু পরিবর্তন করছি, তাহলে এখানে ভি কে তুমি কিউ টু দিয়ে ডেরিভেটিভ করো প্রথমে। তাহলে ইউনিট কিউ টু পরিবর্তনের জন্য যে পরিবর্তনটা হয় সেটা হচ্ছে এইটা। আর সত্যি সত্যি তুমি কতটা পরিবর্তন করেছো, সত্যি সত্যি তুমি কিউ টু এর যে পরিবর্তনটা করেছো সেটা হচ্ছে কিউ টু প্লাস এইচ টু ডি কিউ টু। তো সেই জন্য এখানে একটা ডি কিউ টু এখানে লিখে দেওয়া হয়েছে। দেখো এটা বুঝতে পারলে কিনা। তাহলে এই যে দেখো, এই যে ব্যাপারটা এখানটায় প্রথমে এটা তোমাকে জানতে হবে এটা কিভাবে এলো, তারপরে এটার রেট অফ চেঞ্জটা কেমন ভাবে পরিবর্তন হচ্ছে। অ্যাকচুয়ালি এটা ডেরিভেটিভ করতে পারা যায়নি বলে ফার্স্ট ব্র্যাকেটের বাইরে বেরিয়ে গেছে। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেটের বাইরে বেরিয়ে গেছে। তাহলে এটা হচ্ছে রেট অফ চেঞ্জ, এই জিনিসটা হচ্ছে রেট অফ চেঞ্জ, আর তাকে তুমি ডিকিউ টু দিয়ে মাল্টিপ্লাই করছো এখানটায়। আর DQ3 দিয়ে কেন আবার মাল্টিপ্লাই করছে? হ্যাঁ DQ3 দিয়ে? হ্যাঁ, কেন মাল্টিপ্লাই করছে? তো এইটা ধরো, এটা ছিল, তাহলে এর পুরোটাই পরিবর্তন বার করতে গেলে তোমাকে কি করতে হবে, ডিকিউ টু দিয়ে তোমাকে ইয়ে করতে হচ্ছে, মানে আচ্ছা, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। পুরোটাকে। হ্যাঁ, এটাকে ডিকিউ টু দিয়ে যদি ডেরিভেটিভ করো তাহলে রেট অফ চেঞ্জ বার করতে হবে এইভাবে। তাহলে ডিকিউ টু দিয়ে তুমি যেই ডেরিভেটিভ করবে, যেহেতু ওটা কনস্ট্যান্ট পার্শিয়াল ডেরিভেটিভ, সুতরাং এটা ব্র্যাকেটের বাইরে বেরিয়ে যাবে। বুঝে গেল ব্যাপারটা? বুঝতে পেরেছি। এবার এইটা হচ্ছে চেঞ্জ, এই পুরোটা হচ্ছে চেঞ্জ, আর এটা আগে ছিল। এই করে তোমাকে টোটাল লাইন ইন্টিগ্রেশন বার করে দেওয়া হলো। এবার 3 এর জন্য একই রকম ভাবে, কিন্তু নেগেটিভ কেন 3 এটা? ওই যে বললাম 3, দেখো 3 কি অবস্থা, 3 তো উল্টো দিকে, একের উল্টো দিকে। এটা যদি পজিটিভ ডিরেকশন ধরো, এটা নেগেটিভ ডিরেকশন। কিউ টু ডিরেকশনের সঙ্গে কি এটা একই রকম না? এই 3 এর ডাইরেকশনের লাইন ইন্টিগ্রেশন অপোজিট সেন্সে করা হচ্ছে।
সেই জন্য নেগেটিভ ভ্যালু। আবার সেই একই কাজ, V2H2 DQ2 যে ভ্যালুটা ছিল, আর এখানে তুমি Q3 পরিবর্তন করছো। কেন Q3 পরিবর্তন করছো এখানে দেখে নাও। এই পয়েন্টটা থেকে এবার তুমি এই পয়েন্টে আসবে, এই পয়েন্টটা থেকে তুমি এই পয়েন্টে যাবে, তারপরে তো ইন্টিগ্রেশন করবে। তাহলে এই পয়েন্টের থেকে এই পয়েন্টে যেতে গেলে কোনটা পরিবর্তন হবে? Q3টা পরিবর্তন হবে। কতটুকু পরিবর্তন হবে? H3 DQ3। এই কন্ট্রিবিউশনটা এখানে নেওয়া হচ্ছে। DQ3 দিয়ে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করা হয়েছে এবং DQ3 যে পরিবর্তন সেটা লেখা হয়েছে। আর তুমি যদি বলো যে তাহলে এই H3টা কোথায় গেল, আমি বলবো যে H3 এই নিচেও একটা ছিল 1/H3 ছিল, আর উপরেও একটা H3 DQ3 থাকবে। সেই H3 H3 কেটে গেল, একই যুক্তি এখানেও ঘটে যে H2 DQ2 আর উপরে একটা H2 DQ2, সেই জন্য এটা ক্যান্সেল আউট করে গেল। যেহেতু এটা ডেরিভেটিভ, সুতরাং এই ডিকিউটাকে এই ডিকিউ এর সঙ্গে এই ডিকিউটা ক্যান্সেল আউট করতে পারবে না, কিন্তু H2টা ক্যান্সেল আউট করতে পারে। তাহলে আমার 3 নাম্বার ইন্টিগ্রেশনটা হয়ে গেল। 4 নাম্বার ইন্টিগ্রেশনটাকে 4 নাম্বার সেগমেন্টের জন্য নেগেটিভ দেওয়া হচ্ছে। কেন? কারণ 2 নাম্বারের ডাইরেকশনটা Q3 এর সঙ্গে মেলে, 4 নাম্বারের ডাইরেকশনটা Q3 ঠিক উল্টো দিকে, সেই জন্য এখানে আবার নেগেটিভ। তাহলে এবার বলবে তাহলে এই এক্সপ্রেশনটা এত সহজ হয়ে গেল কি করে? এর সহজ হওয়ার কারণ হচ্ছে এই পয়েন্টটাকে টার্গেট করা হয়েছে। এই Q2 Q3 পয়েন্টে V এর কম্পোনেন্ট হচ্ছে V2 আর V3। এখানে কার পরিবর্তন হচ্ছে? এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে গেলে কার পরিবর্তন হচ্ছে? অবভিয়াসলি এখানে Q3 এর পরিবর্তন হচ্ছে। কিন্তু এর পরিবর্তন এখানে কেন নেওয়া হলো না? কারণ আমরা এই পার্টিকুলার পয়েন্টে V এর ভ্যালুগুলো জানি, V এর কম্পোনেন্টস গুলো জানি। একটা হচ্ছে V1, অপরটা V2, আর থার্ডটা হচ্ছে V3। তাহলে তিনটে কম্পোনেন্টের তুমি কোনটা নেবে? যেটা Q3 এর দিকে, না হলে তো ডট প্রোডাক্ট এরকম ভাবে ডট প্রোডাক্ট করলে অন্যগুলো আউট হয়ে যাবে। সেই জন্য তুমি এখানে নিয়ে নাও V3 কম্পোনেন্টটা। এই V3 কম্পোনেন্টের সঙ্গে তুমি লাইনটা গুণ করে দাও। লাইনটার লেন্থটা কত? নিশ্চয় এটা হবে H3 DQ3, এটা হবে। এটা দিয়ে তুমি মাল্টিপ্লিকেশন করো। ঠিক দেখো এই সহজ কাজটা করা হয়েছে। তাহলে V3 H3 DQ3 হয়ে গেল এখানটায়। তাহলে চারটে লাইন ইন্টিগ্রেশন এখানে করা হয়ে গেল, দুটো পজিটিভ আর দুটো নেগেটিভ। এবার তুমি সবগুলোকে অ্যাড করে দাও। সবগুলোকে অ্যাড করে দিলে যে রেজাল্টটা পাওয়া যাবে সেটা হচ্ছে এইটা, এই রেজাল্টটা পাওয়া যাবে। এই চারটে, এখানে দেখো চারটে এক্সপ্রেশন, এই চারটে এক্সপ্রেশন যোগ করে দেওয়া হয়েছে। এই চারটে এক্সপ্রেশন যোগ করে এই ভ্যালুটা এখানে পাওয়া যাবে। তার মধ্যে দুটো নেগেটিভ, এই দুটো নেগেটিভ, এটা 3 আর 4 নাম্বার সেগমেন্টের জন্য। এই ফার্স্ট দুটো পজিটিভ, এই নেগেটিভ পজিটিভ এই ক্যান্সেল আউটের পরে কিছু টার্ম কেটে গেল, কেটে যাওয়ার পরে এটা টিকে থাকলো, এই দুটো টার্ম সারভাইভ করলো। আচ্ছা, এইটা তো লাইন ইন্টিগ্রেশন হলো। এবার তোমাকে লাইন ইন্টিগ্রেশন করে তাকে কি দিয়ে ভাগ দিতে হবে? সারফেস দিয়ে তোমাকে ভাগ করে দিতে হবে। এর সারফেস এরিয়াটা কত? এই সারফেস এরিয়া যে একদিকে DS2 আর অন্যদিকে DS3, তুমি মাল্টিপ্লিকেশন করো, এটা দিয়ে ভাগ করে দাও। তাহলে এটাকে তোমাকে ভাগ করতে হবে ওই সারফেস এরিয়া দিয়ে, অর্থাৎ DS2 DS3, অর্থাৎ H2 H3 DQ2 DQ3, এই সারফেস দিয়ে তোমার সারফেস এরিয়া দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে তুমি কার্লের ফার্স্ট কম্পোনেন্টটা পেলে। এই কার্লের ফার্স্ট কম্পোনেন্টটা ভাগ করে দেওয়ার পরে, অর্থাৎ 2.25 কে তুমি H2 H3 DQ2 DQ3 দিয়ে এখানে ডিভাইড করছো। কি অনুযায়ী? কার্লের যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ছিল সেইটার জন্য। তুমি একটা কম্পোনেন্ট পেলে, এবারে একটা কম্পোনেন্ট কেউ যদি পেয়ে যায়, অন্য কম্পোনেন্ট গুলো তো সে গেস করে লিখতে পারবে। তাহলে গেস করে লিখলে কার্ল ভি আর সেকেন্ড কম্পোনেন্ট কার্ল ভি এর থার্ড কম্পোনেন্ট, এগুলো গেস করে লেখার পরে কার্লের যে এক্সপ্রেশনটা হবে সেটা ডিটারমিনেন্ট ফর্মে তোমরা যেরকম লেখো সেরকম ভাবে লেখা যাবে। এই 2.27 এই ইকুয়েশনটা পাওয়া যাবে। এই হচ্ছে তিনটে এক্সপ্রেশন।
ডাইভারজেন্স, কার্ল এবং ডাইভারজেন্স, কার্ল আর গ্রেডিয়েন্ট এর এক্সপ্রেশন। এবং ল্যাপ্লাসিয়ানটা তো প্রোডাক্ট, দুটোর প্রোডাক্ট করলে হয়ে যাবে, গ্রেডিয়েন্ট এবং ডাইভারজেন্স এটা প্রোডাক্ট করলে হয়ে যাবে। তাহলে আমরা কার্ভলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেমে ডাইভারজেন্স, কার্ল, গ্রেডিয়েন্ট, ল্যাপ্লাসিয়ান এই তিনটে অপারেটর ফর্ম আমরা বুঝতে পারলাম। এই লাস্টের এক্সপ্রেশন গুলো তোমাদের মনে রাখতে হবে এবং স্কেল ফ্যাক্টর গুলো কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে বার করে বসিয়ে দিলেই যে কোনো কোঅর্ডিনেট সিস্টেমে তুমি গ্রেডিয়েন্টকে এক্সপ্রেস করতে পারো, কার্লকে এক্সপ্রেস করতে পারো, অথবা ডাইভারজেন্সকে এক্সপ্রেস করতে পারো, ল্যাপ্লাসিয়ান এক্সপ্রেস করতে পারো, এগুলো করতে পারবে তোমরা। তাহলে এই তিনটে এক্সপ্রেশন তোমরা, বা চারটে, ইনফ্যাক্ট চারটে এক্সপ্রেশন তোমরা মনে রাখবে, লাস্টের এক্সপ্রেশন এটা মনে রাখবে। এই কার্লটা H1 H2 H3 দিয়ে, এবং তার সঙ্গে এই যে বক্স করা আছে ডাইভারজেন্সের ল্যাপ্লাসিয়ানের ফর্মটা, এই ডাইভারজেন্সের ফর্মটা বক্স করা আছে, এবং তার সঙ্গে এই হচ্ছে গ্রেডিয়েন্টের ফর্ম। তাহলে কমপ্লিট হয়ে যাবে। এবার তোমাদের কোশ্চেন বলো। তোমাদের এই দুটো এক্সপ্রেশন মনে রেখো, এই ডাইভারজেন্স অফ এ আর কার্ল অফ এ, এই এক্সপ্রেশন মনে না রাখলে কিন্তু এই ইকুয়েশন গুলো ডিরাইভ করা যাবে না, কার্ভলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেমের ইকুয়েশন গুলো। এবং বাড়িতে বসে স্কেল ফ্যাক্টর গুলো প্র্যাকটিস করবে।